ওয়ালাইকুম আসসালাম আপু, আপনার নামের উচ্চারণ আমি করতে পারি না, সেজন্য করলাম না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, সঙ্গীত বানান কিন্তু এই যে উপরের যেটা আছে সেইটা হবে। দেখেন, জাতীয় সঙ্গীত নিয়ে কিন্তু আমাদের ঝামেলাটা, এই ঝামেলাটা মেন জায়গায় কোথায় জানেন? তারা একটু ধর্মীয় ঝামেলা বাজাতে চাচ্ছে আমাদেরকে। আপনারা বলেন তো, এই যে রবীন্দ্রনাথ এবং নজরুল, এরা দুইজনের মধ্যে কেউ কি বাংলাদেশি, মানে বাংলাদেশে কি জন্মগ্রহণ করেছিল এরা? রবীন্দ্রনাথ এবং নজরুল, এদের মধ্যে কেউ কি বাংলাদেশি কি না, এটা একটু আমাদের জানান। হ্যাঁ, আপনারা যারা উত্তর করেছেন প্রথমটা, আহ, হ্যাঁ এখন ঠিক আছে, ভয়েসটা বুঝতে পারছি। আমি যে কোশ্চেনটা করলাম সেটার একটু উত্তর দেন। রবীন্দ্রনাথ ঠাকুর এবং নজরুল, এরা দুইজনই কি বাংলাদেশি? এদের জন্ম কি বাংলাদেশে হয়েছিল? এটা একটু বলেন। হ্যাঁ আপু, মোহন আক্তার ভাবনা, সঙ্গীত বানান কিন্তু এইটা হবে, বাট আমরা সঙ্গীত নিয়ে ঝগড়া করতেছি, বাট সঙ্গীতের যে বানানটা সেটা নিয়ে কিন্তু আমরা ভালোভাবে জানি না। হ্যাঁ নিলয়, এনাদের কেউই কিন্তু কি না বাংলাদেশে জন্মগ্রহণ না। পরে নজরুলকে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়েছে, নাগরিকত্ব দেওয়া হয়েছে, বাট এনারা কেউই কিন্তু কি বাংলাদেশি না। আমরা এরকম করে বলে থাকি ইতিহাসে যে ভারত আমাদেরকে যত উপহার দিয়েছে তার মধ্যে সবচেয়ে দামি উপহার কোনটা? সেটা হলো নজরুল। একমাত্র নজরুলই ছিল ভারতের সবচেয়ে ভালো এবং একটা দামি উপহার। নজরুল পরবর্তীতে আর ভারতে ফিরে যায় নাই, আমাদের এখানেই কিন্তু বসবাস করেছিল। আর রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমার সোনার বাংলা, আমরা জানি এটা কিন্তু একটা কবিতা, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে, অর্থাৎ বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ এই কবিতাটা রচনা করেছিল, যার মোট লাইন ছিল কয়টা? 25টা ছিল মোট লাইন। 25টা লাইনের মধ্যে জাতীয় সঙ্গীত করা হয়েছিল কত লাইন? এটা একটু বলেন তো কেউ একজন। জাতীয় সঙ্গীত করা হয়েছিল কত লাইন এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয় কত লাইন? এই দুইটা কোশ্চেন আপনাদের জন্য। আমরা দেখলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমার সোনার বাংলা যে কবিতাটা লিখেছিল সেটা কি লিখেছিল? বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে, অর্থাৎ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের অংশ হিসেবে। অর্থাৎ আমরা সাহিত্য কর্মের মধ্যে কিন্তু এটা পড়েছিলাম যে সাহিত্যিকদের যে অবদান ছিল তার মধ্যে কিন্তু আমরা এটা দেখেছিলাম। হ্যাঁ, তয়ানুর আপু, সাদিয়া তাবাসসুম, আপনাদের উত্তর কিন্তু সঠিক হয়েছে। 25 লাইনের মধ্যে কিন্তু 10 লাইন কি? 10 লাইন হলো জাতীয় কবিতা, আর 4 লাইন হইলো আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রামে বাজানো হয়। তো আচ্ছা, আপনাদের জন্য আরেকটা কোশ্চেন দেখেন, আমি এখানে লিখে রাখছি যে আজকে টপিক কি? মুক্তি সংগ্রাম 1971। তো আপনারা কেউ একজন আমাকে বলেন 1971 সালে কি হয়েছিল? আমি কোশ্চেনটা করতেছি কি, সাংবিধানিক ভাবে 1971 সালে কি হয়েছিল? মুক্তিযুদ্ধ নাকি মুক্তির সংগ্রাম? এটা একটু আমারে জানান। দেখেন এখানে দুইটা অপশন দিয়েছি আমি। প্রশ্নটা হলো এরকম যে সাংবিধানিক ভাবে বা সংবিধান অনুযায়ী আমাদের 1971 সালে এই বাংলাতে কি হয়েছিল? মুক্তিযুদ্ধ হয়েছিল নাকি মুক্তির সংগ্রাম হয়েছিল? মরিয়ম নাহার, ওয়ালাইকুম আসসালাম আপু, এটার একটু আপনারা উত্তর করেন। আর আজকে আমরা মেইনলি আলোচনা কি করব? 1971 সালের মুক্তি সংগ্রামের পার্ট 1 নিয়ে আলোচনা করব। মুক্তি সংগ্রামকে আমরা দুইটা ভাগে বিভক্ত করেছি। আজকে মেইনলি আমরা আলোচনা করব মার্চ এবং এপ্রিলের যে কাহিনীগুলো আছে সেগুলো নিয়ে। মার্চ প্লাস এপ্রিল, আমি বেসিক ক্লাসে সবগুলো ডিটেইলস ধরে ধরে পড়াইছি। আজকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ সেগুলো সলভ করাবো। আমরা জানি মার্চ সে তো এক মহাকাব্যের নাম, প্রায় সবগুলো ঘটনায় কিন্তু এই মার্চ কেন্দ্রিক হয়েছে। সেই অসহযোগ আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণা সব কিন্তু আমাদের এই মার্চ। তারপর এই মার্চ থেকে শক্তি অর্জন করে এপ্রিলে যে কি করছি? আমরা সরকার গঠন করেছি। আমাদের মুক্তিযুদ্ধের মহান যে প্রেরণার মার্চ ছিল সেটা হইলো এই যে আমাদের মার্চ। মার্চ হইলো কি একটা মহাকাব্যের নাম আমাদের এই মুক্তির সংগ্রামে। হ্যাঁ, রিয়া ইসলাম, তয়ানুর, তারপরে ভাবনা, জি জি আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। জি দেখেন, সবাই সঠিক উত্তর দিয়েছেন। আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন করি, আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টি? প্রস্তাবনা, আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টি? আমরা যে বললাম সংবিধান অনুযায়ী আমরা কি করেছিলাম? মুক্তির সংগ্রাম। আমাদের সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে এই প্রস্তাবনায় লেখা আছে যে জাতীয় মুক্তির জন্য আমরা কি করেছিলাম? সংগ্রাম করেছিলাম। জাতীয় মুক্তির জন্য আমরা কি করেছিলাম? সংগ্রাম করেছিলাম। তার মানে সংবিধান অনুযায়ী কি এটা? সংবিধান অনুযায়ী হইল মুক্তির সংগ্রাম। 1971 সালে কি হয়েছে? মুক্তির সংগ্রাম হয়েছে। জি, আমি আরেকটা কোশ্চেন করে রাখছি, আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টি? সংবিধানের, এটার একটু উত্তর করি আমরা। আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টি? জি জি আপনারা যারা মেনশন দিচ্ছেন অনেক ভালো কাজ করতেছেন। আপনার বন্ধু বান্ধবকেও জানিয়ে দেন যে আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি কিন্তু। তো এটার একটু উত্তর করি আমরা যে আমাদের সংবিধানের প্রস্তাবনা কয়টি? আচ্ছা, আপনারা কি উত্তর করতেছেন না?
আচ্ছা সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। আমাদের সংবিধানের প্রস্তাবনা হলো একটি, যেটা বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু হয়েছে। আর এই প্রস্তাবনায় লেখা আছে 1971 সালে আমরা জাতীয় মুক্তির জন্য কি করেছি, সংগ্রাম করেছি। তো যদি আপনাকে কখনো জিজ্ঞাসা করা হয় সাংবিধানিক অনুযায়ী বা সংবিধান অনুযায়ী 1971 সালে কি হয়েছে, 1971 সালে কিন্তু মুক্তিযুদ্ধ হয়েছে, এটা আমরা খেয়াল রাখবো। আচ্ছা তারপরে আমরা নেক্সট দেখি, চলেন। তো আমরা মেইনলি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের মুক্তি সংগ্রাম 1971। আমরা জাস্ট এটা পার্ট 1 আলোচনা করব, পার্ট 2 তে আমরা আরো অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা আমরা পার্ট 1 শুরু করি, চলেন। আচ্ছা আপনারা একজন ভুল উত্তর দিয়েছেন, সেটা দেখা দেখি সবাই ভুল উত্তর দিয়েছেন, আমি দেখলাম বিষয়টা। তো থাক, আবার সঠিক উত্তর দেওয়া শুরু করছেন। আচ্ছা কোশ্চেন আমাদের শুরু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের কত তারিখে ঢাকায় এবং কত তারিখে সারা দেশে সর্বাত্মক হরতালের ডাক দেন? ভাই কেউ আমাকে বলিয়েন না যে ভাই আপনি বঙ্গবন্ধু থেকে শুরু করলেন। ভাই বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িত। তার যে ব্যাপারগুলো ছিল, মানে যেগুলো অনেক বেশি বিতার্কিক এবং আলোচিত সমালোচিত, সেটা হলো আমাদের 72-এর পরবর্তী যেগুলো সেগুলো। বাট মুক্তিযুদ্ধের সময় তাকে আমাদের স্মরণ করতে হবে। মুক্তিযুদ্ধের লিডার ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ইনি অনেক একটা পটু ব্যক্তি ছিল ভাষণ প্রদানে, যার মাধ্যমে তিনি সহজেই মানুষকে কি করতে পারতো, কন্ট্রোলে রাখতে পারতো। এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এনাকে কিন্তু আমরা হিপনোটাইজ নেতাও বলতে পারি, সহজেই তিনি হিপনোটাইজ করে ফেলতো। এরকম বিভিন্ন পোলাপান আছে না, যারা মেয়েদের ইনবক্সে হাই কেমন আছো এই সেই এগুলো বলে ইমপ্রেস করার চেষ্টা করে, যদিও কিন্তু মেয়েরা এগুলোতে ইমপ্রেস হয় না। মেয়েদেরকে যত অ্যাভয়েড করবেন তারা তত বেশি ইমপ্রেস হবে। আচ্ছা জি জি, 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। তো দেখেন আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কিসের জন্য আলোচনা করলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন, অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ শব্দের অর্থ কি, আমি কিন্তু এর আগের যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু আপনাদের পড়াইছিলাম। অসহযোগ, এখানে যে স্বর ওটা রয়েছে, এই স্বর ও দ্বারা কি বোঝানো হয়, সহযোগিতার অভাব, মানে এখানে অভাব বোঝাচ্ছে, অভাব। তাহলে অসহযোগ মানে কি, সহযোগিতার অভাব। তাহলে আমরা কাকে সহযোগিতা করব না, সরকারকে সহযোগিতা করব না, সরকারকে আমরা কি করব না, সহযোগিতা করব না। এটাই ছিল কি, অসহযোগ আন্দোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু এই অসহযোগ আন্দোলনের ডাক দেন। তো আমাদের মাঝখানে ঝামেলা হয়ে যায় যে অসহযোগ আন্দোলন, হ্যাঁ আপনাদের উত্তর ঠিক আছে। তো অসহযোগ আন্দোলন এটা কবে থেকে শুরু হয়েছে, 2 মার্চ নাকি 3 মার্চ? আমি মনে করি এই কোশ্চেনটা যদি আসে যে কোনো একটা অপশন দেওয়া থাকবে। ঢাকায় যে অসহযোগ আন্দোলন হরতালের মাধ্যমে শুরু হয়ে যায়, এটা শুরু হয় 2 মার্চ আর সারা দেশে শুরু হয় 3 মার্চ। তাহলে প্রশ্ন আসলে যে কোনো একটা অপশনে থাকবে, না হলে প্রশ্নটা এরকম করে আসবে যে সারা দেশে অসহযোগ আন্দোলন কবে থেকে শুরু হয়ে যায়। এই যে আমাদের 3 মার্চ থেকে কিন্তু শুরু হয়ে যায় অসহযোগ আন্দোলন। তার মানে দেখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে অসহযোগ বা সর্বাত্মক হরতালের ডাক দেন, আর 3 মার্চ থেকে অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। জান্নাতুল তাজরি, ঠিক আছে আপু। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলেন। এই যে আমরা প্রথম যে প্রশ্নটা বললাম না, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হঠাৎ করে কিসের জন্য 2 মার্চ এবং 3 মার্চ অসহযোগ আন্দোলন বা সর্বাত্মক হরতালের ডাক দিল, এই প্রশ্নটা আমরা সলভ করতে পারবো এই কোশ্চেনটা সলভ করার মাধ্যমে। দেখেন কত তারিখে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 3 মার্চের জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ ঘোষণা করে? এটার একটু উত্তর করি আমরা। 1 মার্চ 1971 নাকি 2 মার্চ 1971 নাকি 3 মার্চ 1971 নাকি 4 মার্চ 1971? তো দেখেন আমরা জানি যে 1970 সালে আমাদের প্রাদেশিক এবং জাতীয় পরিষদের নির্বাচন হয়েছে, সেখানে নিরঙ্কুশ ভাবে আওয়ামী লীগ জয়লাভ করেছে। আওয়ামী লীগ কিন্তু নিরঙ্কুশ ভাবে জয়লাভ করেছে। তার মানে পাকিস্তানের পাওয়ার পয়েন্ট বা কেন্দ্রীয় ক্ষমতায় এখন কে আসবে, পাকিস্তানের কেন্দ্রীয় ক্ষমতায় আসবে কিন্তু এখন পূর্ব পাকিস্তানের যারা নেতা অর্থাৎ আওয়ামী লীগের যারা নেতা তারা আসবে। এটা কি পাকিস্তান কখনো মেনে নেবে? তারা এটা কিন্তু কখনোই মেনে নেবে না, যার কারণে তারা নানা ধরনের টালবাহানা শুরু করে দেয়। সেই শুরুটা হয় এই যে 3 মার্চের হতে যাওয়া যে অধিবেশন সেটার বন্ধ ঘোষণা করার মাধ্যমে। তো এটা বন্ধ ঘোষণা কবে করা হয়েছে এটা একটু আমাকে জানান আপনারা। আপনারা কি উত্তর করতেছেন? আপনারা একটু এটার উত্তর করেন। সত্যিকার ইতিহাস জানাবো আপু, সমস্যা নাই, বাট এই সময় বঙ্গবন্ধুকে সম্মান করতে হবে। আবার 7 মার্চের ভাষণ যখন তখন তার যে মিস্টেক ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, সমস্যা নাই।
আচ্ছা, এটার উত্তর দেই আমরা সবাই। এটার উত্তর অনেক ঝামেলা করে ফেলছেন আপনারা। 1 মার্চ বলছেন, আবার 2 মার্চ বলছেন, আবার 3 মার্চও বলছেন। দেখেন ঝামেলাটা কি হয়েছে। এটা অ্যাকচুয়ালি এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে ঢাকায় হরতালের ডাক দেন? 2 মার্চে হরতালের ডাক দেন। তার আগের কাহিনী এটা। 1 মার্চ 1971 সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া 3 মার্চে হতে যাওয়া জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ ঘোষণা করে, যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বেশি রাগ হয়ে যায়। তিনি চাচ্ছিল যে মেইন যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা চাচ্ছিল, বাট সেই ক্ষমতাটা তাকে দেওয়া হবে না, এটা আলবাহানা শুরু করে দেয়। তখনই তিনি কি করে? অসহযোগ আন্দোলনের ডাক দেন, যে আমরা সরকারকে কোনো প্রকার সহযোগিতা করব না। আমাদের 1 মার্চ থেকে কিন্তু আমাদের 1971 সালে যে মুক্তি সংগ্রাম বলেন আর মুক্তিযুদ্ধ বলেন, সেই পুরোটা হিস্ট্রি কিন্তু শুরু হয়ে যায় এখান থেকেই। তো দেখি আমরা তাহলে, এটা ছিল কত? 1 মার্চ 1971 সালে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান 3 মার্চে হতে যাওয়া জাতীয় পরিষদের অধিবেশন বন্ধ ঘোষণা করেন, যার প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে কি করেন? অসহযোগ আন্দোলন বা সর্বাত্মক হরতালের ডাক দেন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। অনেকেই কিন্তু উত্তর ভুল করেছেন। হ্যাঁ, নিলয় 4 মার্চ অতদূর যাবে না। আচ্ছা, যে বইটাই নেন সমস্যা নাই, খন্দকার সিকে এটা অনেক ভালো বই। লেটেস্ট যেটা বইটা আসতেছে সেটা কিনবেন, আগে এখন কিনিয়েন না, একেবারে লেটেস্ট যেটা আসবে সেটা দেখে নেবেন যে এটা কি লেটেস্ট কিনা, যেই সিরিজ কিনবেন বা যেই বই কিনবেন না কেন। আচ্ছা, বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে? এগুলোও কিন্তু সব এটার সাথে সম্পর্কিত। প্রেসিডেন্ট ইয়াহিয়া যখন অধিবেশন বন্ধ ঘোষণা করে দেয়, তারপর থেকে এগুলো শুরু হয়ে যায়। এটা কি 1 মার্চ 1971, 2 মার্চ 1971, 3 মার্চ 1971, নাকি 4 মার্চ 1971? বঙ্গবন্ধুর নির্দেশে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এটা গঠিত হয় কত তারিখে? এটা একটু বলি আমরা। 1 মার্চ 1971, নাকি 2 মার্চ 1971, নাকি 3 মার্চ 1971? এটা ঝামেলা করে ফেলছেন। এ বি দুইটার মধ্যে ঝামেলা করে ফেলছেন আপনারা। দেখেন, যখন ইয়াহিয়া কি করলো? ইয়াহিয়া যখন বললো যে অধিবেশন হবে না, বন্ধ ঘোষণা, সেই দিনে তিনি কি করলো? ছাত্র সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেন। তিনি বলেন যে তোমরা কি করো? একটা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গড়ে তোলো। এটা কিন্তু 1 মার্চ 1971। 1 মার্চের সাথে দুইটা ঘটনা জড়িত, একটু নোট করে নেন আপনারা। 1 মার্চের সাথে দুইটা ঘটনা জড়িত। একটা হলো এই স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন, আরেকটা ঘটনা কি? আরেকটা ঘটনা হলো অধিবেশন স্থগিত। অধিবেশন স্থগিত, অধিবেশন স্থগিত ঘোষণা। আর অধিবেশন হওয়ার কথা ছিল কবে? অধিবেশনটা হওয়ার কথা ছিল 3 মার্চ। 3 মার্চে হওয়ার কথা ছিল অধিবেশন, আর এই ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয় কবে? 1 মার্চে। আর অধিবেশন যে বন্ধ ঘোষণা করে, এটা করছে কবে? এটাও করছে কিন্তু এই 1 মার্চে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, ভুল হলে সমস্যা নাই, এটা আপনার মনে থাকবে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেনটা দেখি, চলেন নেক্সট কোশ্চেন আমরা সলভ করব। মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করেন কে? মানচিত্র খচিত জাতীয় পতাকা, তার মানে বোঝানো হচ্ছে আমাদের প্রথম যে জাতীয় পতাকা। মানচিত্র খচিত জাতীয় পতাকা মানে কি? আমাদের প্রথম জাতীয় পতাকা। যে জাতীয় পতাকা লাল বৃত্তের মধ্যে কি ছিল? মানচিত্র ছিল। সেই সময় এই বিষয়টা দরকার ছিল, কারণ তারা হাইলাইট করতে চাচ্ছিল যে আমাদের এই অঞ্চলটা কি স্বাধীন। এই জন্য তারা কি করেছিল? আমাদের যে পতাকা সেটার মধ্যে একটা মানচিত্র অঙ্কন করেছিল। এই মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা এটা উত্তোলন করে কে? পটুয়া কামরুল হাসান, শিবনারায়ণ দাস, আসম আব্দুর রব, নাকি বঙ্গবন্ধু? এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক উত্তর? এই 4টা অপশনই কিন্তু ইতিহাসের সাথে আমাদের জড়িত, এবং পতাকার সাথে জড়িত হইলো এই 3টা, আর বাকিটা পতাকার সাথে জড়িত না। এই 3টার মধ্যে বলেন। আপনাদের মাথা তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখছেন, আমি কিন্তু এই জন্য অ্যাকচুয়ালি এরকম করে অপশনটা সাজাইছি। বইয়ে কিন্তু শিবনারায়ণ দাস দেওয়া নাই। দেখেন, আমরা যখন মানচিত্র খচিত জাতীয় পতাকা পড়ছি, তখন কিন্তু আমরা কি পড়ছি? শিবনারায়ণ দাস, কারণ শিবনারায়ণ দাস এটা ডিজাইনার। ডিজাইনার, দেখছেন, ইউনিভার্সিটিতে যখন কোশ্চেনটা আসবে তখন অপশন দেখে মনে হবে যে এটার সাথে জড়িত এই ব্যক্তি, দাগাই ফেলি। এটা কিন্তু হবে না, এরকম করলে কিন্তু আমাদের কি হবে? ভুল হবে ভাই। আমাদের কোশ্চেনটা ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, কট খেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু আমাদের কি করতে হবে? ভালোভাবে পড়তে হবে।
তো অ্যাকচুয়ালি আমাদের মানচিত্র খচিত জাতীয় পতাকা এটা ডিজাইনার কে ছিল? ডিজাইনার ছিল হইলো শিব নারায়ণ দাস। আর আমাদের বর্তমান যে পতাকা, এই পতাকা ডিজাইনার কে? আচ্ছা আমি যেহেতু দাগ দিয়ে ফেলছি আমি নিজেই বলতেছি, বর্তমান যে জাতীয় পতাকা এই ডিজাইনার হইলো কে? পটুয়া কামরুল হাসান। আমাদের বর্তমান যে জাতীয় পতাকা, আমাদের দেশটা যখন স্বাধীন হয়ে যায় তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পটুয়া কামরুল হাসানকে দায়িত্ব দেয় যে তুমি কি করো, তুমি একটা জাতীয় পতাকার যে ডিজাইনটা সেটা তুমি একটু ভালোভাবে আরো একটু ডিজাইন করো। তখন মানচিত্রটা সরিয়ে দেওয়া হয়, কারণ এটা অঙ্কন করতে অনেক বেশি সমস্যা হচ্ছিল। এটা করেছিল পটুয়া কামরুল হাসান, বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার তিনি। আর আসম আব্দুর রব ইনি ছিল কে? ঢাকসুর ভিপি ছিল। ঢাকসুর ভিপি মানে ভাইস প্রেসিডেন্ট ছিল কে? আসম আব্দুর রব, যিনি কি করেন? সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। সেটা কি ছিল? মানচিত্র খচিত জাতীয় পতাকা ছিল। এখানে দেখেন এই পটুয়া, এই শব্দ দ্বারা আমরা দুইটা বিষয় মনে রাখতে পারি। সামনের পতে কি? পতে হইল পতাকা আর পতে হইল প্রতীক। পতাকা আর প্রতীক এই দুইটা ডিজাইনারই কিন্তু কে? কামরুল হাসান। আর প্রতীক বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? প্রতীকের প দ্বারা আমরা কোথায় যাব? পয়সা। এই পয়সা যেটা রয়েছে, এই পয়সার আপনি উল্টা দিকে, আমার কাছে নাই এখানে, গরিব মানুষ, এই উল্টা দিকে যদি আপনি ঘোরান তাহলে দেখতে পারবেন এখানে একটা শাপলা রয়েছে, দুই পাশে ধানের শীষ বেষ্টিত গাছ রয়েছে, তিনটা পাট পাতা রয়েছে। তো এটা থাকে, এটা হলো কি আমাদের প্রতীক। এই প্রতীক এবং পতাকার দুইটা ডিজাইনারকে পটুয়া কামরুল হাসান। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। দেখেন আমরা জাস্ট কিন্তু একটা কোশ্চেন সলভ করলাম না, এখান থেকে আরো অন্যান্য বিষয়গুলো সলভ করে ফেলছি। জি আসম আব্দুর রব, এটা ঠিক আছে। আচ্ছা আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আমি মনে করি আপনার সামনে খাতা রাখা উচিত। আপনি প্রথমে প্রশ্নটা দেখার পর উত্তর করলেন, তারপরে আপনি বসবেন যে ভাইয়া কোন অপশনের সাথে কোন এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, বা আপনার কাছে যদি বই থাকে বইতে লিখে নিলেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। আচ্ছা আমরা নেক্সট কোশ্চেন দেখবো, চলেন। আমাদের কোশ্চেন আজকে বেশি না, আজকে মাত্র আমরা 25টার মতো কোশ্চেন রাখছি, নেক্সটে একটু বেশি করে রাখবো, সমস্যা নেই। হ্যাঁ আপু আমি অনেক গরিব, অনেক অনেক। স্বাধীনতার ইশতেহার কত তারিখে পাঠ করা হয়? 1 মার্চ 1971, 2 মার্চ 1971, নাকি 3 মার্চ 1971, নাকি 4 মার্চ 1971? এটার উত্তর দেন। আমি একটু এটা বোঝাই। ইশতেহার বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়? ইশতেহার বলতে বোঝানো হয় হলো ঘোষণা বা বিজ্ঞপ্তি। এটাই বোঝানো হয় কি? ইশতেহার। এই ইশতেহার সাধারণ শব্দ অনুযায়ী স্বাধীনতার ইশতেহার মানে কি? পরবর্তী কার্যক্রমগুলো কিভাবে করা হবে, কি করা হবে না করা হবে স্বাধীনতার, এই বিষয়ে একটা বিজ্ঞপ্তি। আমি যদি এখন বলি নির্বাচনী ইশতেহার বলি, নির্বাচনী ইশতেহার মানে কি? নির্বাচনী ইশতেহার মানে কিছু এখানে দফা দেওয়া হবে, এমন এমন দফা দিবে, এই দফাগুলো শুনলে আপনি তাকে ভোট দেবেন। এই দফাগুলো তারা তার মধ্যে দিবে। আওয়ামী লীগ যেবার নির্বাচন করেছিল তাদের যে অন্যতম দফা ছিল সেটা হইলো আমাদের যে করাপশন ছিল সেটা জিরো টলারেন্সে নিয়ে আসা। বাট ওনারা নিজেরাই কিন্তু করাপশনে বেশি জড়িত হয়ে পড়ে। আরেকটা ব্যাপার কি জানেন? যারাই ক্ষমতায় আসে তারাই কিন্তু আওয়ামী লীগের মতো আচরণ করা শুরু করে। হ্যাঁ ছেলেরা সবসময় গরিব হয় টাকা থাকলেও। রাইট, একদম রাইট নিলয়। আচ্ছা এটা একটু উত্তর, আচ্ছা এটা একটু উত্তর করেন সবাই। আমি অনেক গরিব। হ্যাঁ আবার গোলাই ফেলতেছেন কেন? 4 মার্চ, 4 মার্চের কাহিনী তো তেমন একটা নাই এর মধ্যে ইতিহাসে, এটা তো 3 মার্চের কাহিনী। আচ্ছা তো আমরা দেখলাম যে ইশতেহার মানে কি? একটা বিজ্ঞপ্তি বা ঘোষণা। স্বাধীনতা রিলেটেড পরবর্তী কার্যক্রম কিভাবে কি করা হবে যাবতীয় কিছু এখানে বর্ণনা করা ছিল, তারা অ্যাকচুয়ালি কি করতে চাচ্ছে সামনে। তো এটা অ্যাকচুয়ালি তার মধ্যে বর্ণনা ছিল। এটা ঘোষণা করা হয় 3 মার্চ 1971 সালে। আচ্ছা এটা কোথায় ঘোষণা করা হয়েছিল এটা একটু বলেন তো আমারে। পল্টন ময়দানে, পল্টন ময়দানে নাকি রেস কোর্স? রেস কোর্স। আমাদের ইতিহাসের সাথে কিন্তু এই দুইটা ময়দান অনেক বেশি মানে জড়িয়ে আছে আর কি, জড়িত। পল্টন ময়দান নাকি রেস কোর্স ময়দান? স্বাধীনতার ইশতেহার এটা পাঠ করা হয় কোথায়, মানে কোন স্থানে? পল্টন হবে নাকি রেস কোর্স হবে? এই দুইটার মধ্যে কোনটা হবে সঠিক উত্তর, এটা একটু আমাকে বলেন। হ্যাঁ সিনথিয়া আপু আপনি প্রথমে উত্তর করছেন। আই গেস না, এটা একবারে বলতে হবে। আমি তো এই ক্লাসে সুন্দর করে আপনাদেরকে পড়াইছি যারা ব্যাচে ছিলেন আর কি। জি এটা পল্টন ময়দান হবে, পল্টন ময়দান। তাহলে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছে কবে? 3 মার্চ 1971 সালে। তারপরে কি করা হয়েছে? স্বাধীনতার ইশতেহার কোথায় পাঠ করা হয়েছে? পল্টন ময়দানে। আপনি যখন একটা কোশ্চেন পড়বেন এটার সাথে সম্পর্কিত বা কিছু মিলে যাচ্ছে এরকম টাইপ যে ইনফরমেশন গুলো রয়েছে, মানে কনফিউশন কোশ্চেন গুলো রয়েছে, এগুলো একটু কিন্তু ভালোভাবে সলভ করে নেবেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা এটা উত্তোলন করা হয় কবে? আমরা প্রথম কোশ্চেনে পড়ছিলাম যে মানচিত্র খচিত জাতীয় পতাকা এটা উত্তোলন করেছে কে? আসম আব্দুর রব। আসম আব্দুর রব।
আসম আব্দুর রব করেছে। আর ডিজাইনার কে ছিল? ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। শিবনারায়ণ দাস ছিল এটার কি ডিজাইনার। তাহলে আমরা এখন বলতেছি তারিখটা অ্যাকচুয়ালি কত। মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কত তারিখ? 1 মার্চ 1971 নাকি 2 মার্চ 1971 নাকি 3 মার্চ 1971 নাকি 4 মার্চ 1971? মার্চ, আমি প্রথমেই বলছি মার্চ, সে তো এক মহাকাব্যের নাম। মার্চ মাসে কিন্তু আমাদের ইতিহাসের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে, যার মাধ্যমে আমরা অনুপ্রেরণা পেয়ে আমাদের প্রথম অস্থায়ী সরকার গঠন করি, যার নেতৃত্বে আমরা মুক্তিযুদ্ধ করি এবং স্বাধীনতা লাভ করি। এটা একটু বলি আমরা। মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে। স্থানটা কোথায়? স্থানটা কোথায় এটা একটু আমাকে বলেন। এটা একটু বলেন যে 2 মার্চ 1971 সালে আসম আব্দুর রব প্রথম কি করে? মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করে। যেটা ডিজাইনার কে ছিল? ডিজাইনার ছিল শিবনারায়ণ দাস। এই মানচিত্র খচিত জাতীয় পতাকা এটা উত্তোলন করা হয়েছে কোথায়? উত্তোলন করা হয়েছে কোথায়? আই মিন স্থানটা কোথায়? এটা একটু আমাকে কে একজন বলেন। আমি বাকি যে অপশনগুলো রয়েছে আমরা পড়ে আসলাম, যেটা সেটা সলভ করে দেই, আর যেটা পড়ি নাই সেটা আমরা পরে সলভ করব। 1 মার্চ 1971, এই যে 3 মার্চে হতে যাওয়া অধিবেশন বন্ধ ঘোষণা। অধিবেশন বন্ধ ঘোষণা, বন্ধ ঘোষণা। 2 মার্চ জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা উত্তোলন। আরেকটা কাজ কি করা হয়েছে? 2 মার্চ ঢাকায় সর্বাত্মক হত্যা। আচ্ছা, আমরা অসহযোগ আন্দোলন বলতে পারি এটা। সরি, জাতীয় পতাকা উত্তোলন আর ঢাকায় অসহযোগ আন্দোলন শুরু। অসহযোগ আন্দোলন শুরু, এটা একটু বুঝে নিন। আচ্ছা, আপনারা কি এটা উত্তর করেছেন? মানচিত্র খচিত জাতীয় পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? আচ্ছা, এটা যেগুলো উত্তর করছেন সমস্যা নাই, ঢাবি কথাটা থাকলে হয়ে গেল যে ঢাবির কলা ভবনে একটা কি হচ্ছিল? ছাত্র সমাবেশ হচ্ছিল। ছাত্র সমাবেশে এই যে আসম আব্দুর রব, যিনি কি ছিল? ঢাকসুর ভিপি ছিল, যিনি কি করেন? জাতীয় পতাকা উত্তোলন করেন। 1 মার্চ 1971 অধিবেশন বন্ধ ঘোষণা। অধিবেশন হওয়ার কথা ছিল কবে? 3 মার্চ। এগুলো জাস্ট বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মনে থাকবে। আরেকটা বিষয় কি জানেন? এই বিষয়গুলো যদি আপনি ক্রোনোলজি অনুসারে না পড়েন, ক্রমিক অনুযায়ী যদি সুন্দর করে না পড়েন, তাহলে আপনার কখনোই মনে থাকবে না। আর একটা ঘটনা আর একটা ঘটনার সাথে জড়িত, সো এগুলো যদি ভালোভাবে একটু মাথার মধ্যে সাজাই নেন, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবেন। 2 মার্চে দেখলাম ঢাকায় অসহযোগ আন্দোলন, আবার কি জাতীয় পতাকা উত্তোলন। 3 মার্চে সারা দেশে অসহযোগ আন্দোলন শুরু এবং স্বাধীনতার ইশতেহার ঘোষণা। ইশতেহার ঘোষণা এবং সারা দেশে অসহযোগ আন্দোলনের ঘোষণা হয়ে যায়, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন নেক্সট কোশ্চেনটা দেখব। স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাকি আসম আব্দুর রব নাকি সৈয়দ নজরুল ইসলাম নাকি শাহজাহান সিরাজ? এই কোশ্চেনের উত্তর দেই আমরা। 4 জন ব্যক্তি কিন্তু ইতিহাসের সাথে জড়িত। আগের বিষয়টা এমন ছিল, আমি কত ক্লাসে মেবি বলছিলাম যে কোনো একটা প্রশ্ন থাকলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অপশন দিয়েছে, তার মানে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকতো, বাট এখন এরকম আশা করি আর হবে না। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। এটার উত্তর কি হবে? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন কে? কোন ব্যক্তি? সৈয়দ নজরুল, শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান? এটা একটু বলি। আচ্ছা, আপনারা উত্তর করেন। আমি দেখি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সময়ে অনেক বেশি বিতার্কিক একজন ব্যক্তি। মুক্তিযুদ্ধের সময়ের যে ইতিহাস, সেখানে আমি তাকে রেসপেক্ট করি, তার পরবর্তী ইতিহাসগুলো একটু তার সাথে যায় না। আর মুক্তিযুদ্ধের সমকালীন সময়ে যেটা 7 মার্চ ভাষণ, বিশেষ করে 70-এর নির্বাচন কেন্দ্রিক যে কথা বলেছিল আর কি, মেইনলি তিনি প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এটা চাচ্ছিল আর কি। আর 7 মার্চ ভাষণে তিনি একটা বলেছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এগুলো একটি বাংলাকে স্বাধীনতা করার জন্য এই কথাটা বলে নাই। এটা বলছে কিসের জন্য? বলছে হলো পাকিস্তানের মধ্যে থেকে যাতে শোষণটা কমিয়ে আনা যায়, তাদের মধ্যে থেকে কিভাবে আমরা সাহিত্য শাসনটা লাভ করতে পারি, এরকম ব্যাপার ছিল। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টপিকটা আপাতত আমরা বাদ দিলাম। তারপর দেখি আমরা আসম আব্দুর রব, সৈয়দ নজরুল ইসলাম, শাহজাহান সিরাজ। আসম আব্দুর রব ইনি ঢাকসুর ভিপি ছিল, যিনি প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। উত্তোলন করেছে কবে? 2 মার্চে ঢাবি বটতলায় এটা করেছে। সৈয়দ নজরুল ইসলাম ইনি কি ছিল? উপরাষ্ট্রপতি।
উপরাষ্ট্রপতি। কোথাকার উপরাষ্ট্রপতি ছিল? মুজিবনগর সরকারের। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময় কোথায় ছিল? জেলে ছিল। তিনি জেলে থাকায় রাষ্ট্রপতির দায়িত্ব তিনি পালন করেছিল, রাষ্ট্রপতি। তার মানে মুক্তিযুদ্ধের সময় কিন্তু রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিল কে? সৈয়দ নজরুল ইসলাম। আর এই শাহজাহান সিরাজ যেটা, ইনি কি করেছে? স্বাধীনতার ইশতেহার পাঠ করেন। স্বাধীনতার ইশতেহার পাঠ করেছে কে? শাহজাহান সিরাজ। তার মানে যখন আপনার মাথার মধ্যে বা আপনি কোথাও পড়বেন যে স্বাধীনতার ইশতেহার, এই কথাটা চলে আসলে আপনার মাথার মধ্যে আসতে হবে যে স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়েছে পল্টন ময়দানে। এখানে পাঠ করেছে কে? শাহজাহান সিরাজ। এই কথাগুলো আপনার মাথার মধ্যে অবশ্যই অবশ্যই আসতে হবে, না হলে কিন্তু হবে না। হ্যাঁ নিলয়, তুমি অনেকবার কমেন্ট করেছো, আমি দেখছি, এটা সমস্যা নেই। হ্যাঁ শাহজাহান সিরাজ, শাহজাহান সিরাজ, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলেন। নেক্সট কোশ্চেন হইল মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে? যেটা আমি আগেই সলভ করে দিয়েছি। মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে? আপনার উত্তর দেন, আমি আরেকটু আপনাদের রিভাইজ করে দেই। এটা আমরা মেইনলি একবারে টপিকস গুলো শেষ করে দিতে চাচ্ছিলাম, তো এই জন্য আর কি বারবার রিপিট হচ্ছে। জাতীয় পতাকার মানচিত্র খচিত প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে? এটা একটু বলেন। আমি বলি পটুয়া কামরুল হাসান। ইনি হলো আমাদের বর্তমান যে জাতীয় পতাকা রয়েছে সেটার ডিজাইনার, এবং জাতীয় প্রতীকের ডিজাইনার কে? পটুয়া কামরুল হাসান। আমরা কিভাবে সহজে মনে রাখবো? আমরা প দিয়ে সবকিছু মনে রাখবো। পতে কি? পতে হইলো পটুয়া, পতে হইলো পতাকা, পতে হইলো কি? প্রতীক। আবার এই পতেই হইলো কি? পয়সা। আর এই পয়সার পেছনে যে চিহ্নটা রয়েছে সেটাই কি? আমাদের জাতীয় প্রতীক। শিবনারায়ণ দাস, ইনি কি করেন? প্রথম মানচিত্র খচিত জাতীয় পতাকা যেটা, সেটা ডিজাইনার ছিল। আর বর্তমান ডিজাইনার কে? কামরুল হাসান। বর্তমানে কিন্তু মানচিত্র নাই, সেই সময় মানচিত্রটা হাইলাইট করার প্রয়োজন ছিল, কারণ আমরা এই অঞ্চলের স্বাধীনতা চাচ্ছিলাম, এই জন্য। আসম আব্দুর রব, ইনি কি করেন? ইনি আমাদের জাতীয় পতাকা উত্তোলন করেন, এবং তিনি হইলো ঢাকসুর পিপি। আর বঙ্গবন্ধু, ইনি তো বঙ্গবন্ধু আমাদের ইতিহাসের সাথে একেবারেই জড়িত, ভালো খারাপ দুইটা মিলিয়েই রয়েছে এখানে। আচ্ছা, শিবনারায়ণ দাস, জি আপনারা সবাই উত্তর করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের কঠিন কোশ্চেন দরকার। আচ্ছা, আমরা একটু কথা বলি একটা বিষয় নিয়ে, সেটা হইলো ইংলিশ বেসিক ক্লাস। দেখেন আমরা জিকে যেরকম করে পড়াচ্ছি বেসিক সহকারে একবার প্রত্যেকটা ইংলিশেও এরকম 10টা বেসিক ক্লাস রয়েছে। জাস্ট কি করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই নাম্বারে নক দিতে হবে, তাহলে আপনাকে এই বেসিক ক্লাসগুলো দেওয়া হবে। এই বেসিক ক্লাসগুলো করার মাধ্যমে আপনার ইংরেজি যে ফিট, এটা অনেক ভালোভাবে গড়ে উঠবে। 5 থেকে 6 নাম্বার এখান থেকে আপনি কমন পেয়ে যাবেন। এগুলো ভালোভাবে কমপ্লিট করার পর আপনার কাছে যে মাস্টার বই বা অন্যান্য গ্রামার যেটা রয়েছে সেখান থেকে যদি প্র্যাকটিস করেন, তাহলে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে। আর ইতিমধ্যে জানেন আমাদের কিন্তু 3টা ব্যাচ শুরু হয়ে গেছে। শুরু হবে অ্যাকচুয়ালি 10 সেপ্টেম্বর থেকে ক্লাস। আমরা এখন ভর্তি নিচ্ছি। যে ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড টাইম আর ফাউন্ডেশন 2 আর বিউপি FASS FSSS, এই 3টা ইউনিটে আমাদের এখন ভর্তি চলতেছে। আমাদের মেইন যে ব্যাপার সেটা হলো আমরা গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে ক্লাস নেই। এখন আমরা কিন্তু ফেসবুক লাইভের মাধ্যমে ক্লাস নিচ্ছি। আমাদের বেসিক ক্লাসগুলো সব গুগল মিট প্রিমিয়াম অ্যাপের মাধ্যমে হবে, যেখানে তুমি ডিরেক্ট আনমিউট করে কোশ্চেন করতে পারবে, এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। ইনশাআল্লাহ আমরা আশা রাখতেছি আমাদের ক্লাসগুলো অনেক ভালো হবে, তোমাদের পছন্দ হবে, এগুলো থেকে তোমরা কমন পেয়ে যাবা। আরো ডিটেইলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে নক দিও। আর সিটটা কনফার্ম করার জন্য ডিরেক্ট বিকাশ, নগদ, রকেট, এই যে নাম্বার দেওয়া আছে এখানে ক্যাশ ইন বা সেন্ড মানি করতে পারো। এবং আরো যদি জানার ইচ্ছা থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে নক দেবা, তাহলেই তোমাকে সবকিছু জানাই দেওয়া হবে। আচ্ছা, তারপর আমরা টিমমেট সম্পর্কে যদি বলি, আবির মাহমুদ, আশা করি আলাদা করে পরিচয় দেওয়ার দরকার নাই। জারিন তাসনিম, পৃথা, দিলরুবা দিনা, আমি দিনরাত 24 ঘন্টা রয়েছি। ব্যাচে ভর্তি হয়ে যাওয়ার মাধ্যমে আপনারা দিনরাত 24 ঘন্টা যে কোনো প্রবলেম আমাদেরকে দেবেন, আমরা সেটা সলভ করে দেব, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা মেইন টপিকে চলে আসছি। তো দেখেন, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে? এটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, শহীদ বানানটা ভুল হয়ে গেছে, এটা মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে? শঙ্কু সমজদার, ফারুক ইকবাল, কবি মেহেরুন্নেসা বানু নাকি তসলিম? এই 4 জন ব্যক্তি কিন্তু এই যে মুক্তিযুদ্ধের শহীদের সাথে সম্পর্কিত ব্যক্তি। তো আমাকে অ্যাকচুয়ালি বলতে হবে এখন কি, যে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ কে? শঙ্কু হবে নাকি ফারুক হবে নাকি মেহেরুন্নেসা হবে নাকি তসলিম হবে? এটা একটু আমাকে বলেন। হ্যাঁ নিলয়, সাবস্ক্রাইব করুন আর নিয়ে নিন 10টা ক্লাস একদম ফ্রি। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। হ্যাঁ, এটার উত্তর আমরা সবাই করেছি। তো আমি আলোচনা করব একটু, চলেন, এটা বেসিক নিয়ে আপনি একটু নোট করে নিন। আচ্ছা, আপনাদের কাছে আরেকটা কোশ্চেন, প্রথম যে শহীদ হয়েছে এ মারা যায় কবে? মারা যায় কবে? প্রথম যে শহীদ হয়েছে এ মারা যায় কবে? এটা একটু আমাকে কেউ একজন বলেন, এটা বলেন, তারপরে আমি এগুলো সলভ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি তসলিমকে নিয়ে আলোচনা করি। তসলিম
এই তসলিম মারা যায় কবে? 17 ডিসেম্বর। 17 ডিসেম্বর মারা যায় তসলিম। কবি মেহেরুন্নেসা বানু মারা যায় 27 মার্চ। তারপরে এই যে ফারুক ইকবাল আর শঙ্কু সমজদার এই দুইজনই মারা যায় কবে? দুইজনই মারা যায় 3 মার্চ। আমাকে কেউ একজন বলেন যে প্রথম শহীদ যে হয়েছিল সে কবে মারা যায়? এটা পারতেছেন না, এটা তো আপনাদের মায়ের হওয়া উচিত। আমি তো আপনাদেরকে পড়াইছিলাম, এখানে তো ব্যাচের স্টুডেন্ট অনেকগুলো আছেন, আমি তো আপনাদেরকে সুন্দর করে পড়াইছিলাম ইতিহাসের সাথে মিল রেখে যে কাহিনীটা কি হয়েছে। কাহিনীটা হলো 1 মার্চে যখন প্রেসিডেন্ট ইয়াহিয়া 3 মার্চে হতে যাওয়ার যে অধিবেশন সেটা যখন বন্ধ ঘোষণা করলো, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরের দিন কি করলো, মানে 2 মার্চে ঢাকায় এবং 3 মার্চ সারা দেশে অসহযোগ বা সর্বাত্মক হরতাল ঘোষণা করলো। আপনারা তো এটা জানেন। তো এই অসহযোগ আন্দোলন যেদিন চলতেছিল সারা বাংলাদেশে, এই যে 3 মার্চ, এই দিনই মারা যায় কে? শঙ্কু সমজদার, যিনি মারা যায় কোথায়? রংপুরে মারা যায় এই যে শঙ্কু সমজদার। শঙ্কু সমজদার আর ফারুক ইকবাল দুইজনই কবে মারা যায়? এই 3 মার্চ 1971 সালে মারা যায়। তার মানে তারা একই দিনে মারা যায়। তাহলে আমরা প্রথম কিসের জন্য শঙ্কু সমজদারকে বলতেছি? শঙ্কু সমজদার মারা যায় সকালে, আর ফারুক ইকবাল মারা যায় কখন? ফারুক ইকবাল মারা যায় বিকালে। ফারুক ইকবালের যে ইয়েটা রয়েছে কবরে, ওখানে টাইলসে লেখা ছিল যে প্রথম শহীদ, বাট এটা অ্যাকচুয়ালি ভুল করে ফেলছে তারা। ঢাকার মধ্যে প্রথম শহীদ বলতে পারে এই সেন্সে, কিন্তু মুক্তিযুদ্ধের প্রথম শহীদকে শঙ্কু সমজদার। তো দেখেন এই দুটো নিয়ে আমাদের অনেক ঝামেলা হয়। তো আমি অ্যাকচুয়ালি কিসের জন্য শঙ্কু সমজদারকেই বলবো। শঙ্কু সমজদার মারা যায় কখন? সকালে, ইনি মারা যায় বিকালে। ভাই এটা তো প্রুফ বুঝলাম, বাট সরকারি হিসেবে অ্যাকচুয়ালি কোনটা বলতেছে? সরকারি হিসেবে বলতেছে কে? এই শঙ্কু সমজদার, যে সকালে মারা যায় সে। তাহলে দেখেন শঙ্কু সমজদার, ইনার নামে গ্যাজেট হয়ে যায় মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় কর্তৃক। এই যে ইনি মারা যায় কবে? 3 মার্চ সবার প্রথম, অর্থাৎ প্রথম শহীদ, মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে তাহলে স্বীকৃতিপ্রাপ্ত কে? শঙ্কু সমজদার, যিনি মারা যায় কখন? মারা যায় হইলো সকালে, ইনি মারা গেছে রংপুরে। আর ফারুক ইকবাল কিন্তু একই দিনে মারা গেছে। তাহলে কখনো যদি আপনি দেখেন যে শঙ্কু সমজদার না থেকে জাস্ট ফারুক ইকবাল অপশনে রয়েছে, শঙ্কু সমজদার নাই, তখন আপনি কাকে দাগাবেন? তখন ফারুক ইকবালকে দাগাবেন। এটা কিন্তু বহু নির্বাচনী কোশ্চেন। এখানে অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে 4টার মধ্যে কোনটা সঠিক উত্তর হবে। যে নিলয়, তারপরে মোহন আক্তার, ভাবনা, আয়েশা আক্তার, আপনারা সঠিক উত্তর দিয়েছেন। আচ্ছা, বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপরে দেখেন এখানে দুইটা বিষয় থেকে যায়, সেটা হইলো কবি মেহেরুন্নেসা বানু, ইনি মারা যায় কবে? ইনি মারা যায় হইলো 27 মার্চ মারা যায়। ইনি সহ ইনার ছেলে যারা ছিল তাদেরকেও হত্যা করা হয়। কবি মেহেরুন্নেসা বানুর সাথে তাহলে আমরা কি বলতে পারি? মেহেরুন্নেসা বানুর নামটা শুনে বুঝতে পারতেছি ইনি কি আমাদের মেয়ে, বা আমরা কি বলবো? মহিলা বলবো। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম মহিলা শহীদ কে? আচ্ছা, মহিলা না লিখে নারী লিখি, নারী শব্দটা অনেক ভালো যায়। নারী শহীদ কে? তাহলে মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদকে? নারী শহীদ হইল কবি মেহেরুন্নেসা বানু। এনার অ্যাকচুয়ালি কি কোনো ভুল আমরা দেখতে পারি? হ্যাঁ, ভুল না, মানে ওদের চোখে ভুল ছিল, আমাদের চোখে ঠিক ছিল। কবি মেহেরুন্নেসা বানু 23 মার্চ, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির 32-এ জাতীয় পতাকা উত্তোলন করেন, যার দেখা দেখি পুরো বাংলায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই দিনে কবি মেহেরুন্নেসা তার বাড়িতেও কি করেছিল? জাতীয় পতাকা উত্তোলন করেছিল। এবং এটার খোঁজ খবর দেয় পাকিস্তানি বাহিনীদের যারা রাজাকার ছিল আর কি, তারা পরবর্তীতে তাকে তার ছেলে সহ হত্যা করা হয় এই 27 মার্চ। এটাই ছিল মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ। তাহলে মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ কে? মুক্তিযুদ্ধের প্রথম নারী শহীদ হইল কবি মেহেরুন্নেসা বানু। আর তসলিম হইল মুক্তিযুদ্ধের সর্বশেষ শহীদ। আমরা 16 ডিসেম্বর স্বাধীনতা লাভ করছি, আর এনার লাশ পাওয়া যায় হইল 17 ডিসেম্বর। তাহলে মুক্তিযুদ্ধের শেষ শহীদকে? তসলিম। মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমজদার। শঙ্কু সমজদার যদি কখনো না থাকে, ফারুক ইকবাল থাকে, তখন ফারুক ইকবাল। আর যখন দুইটাই থাকবে তখন শঙ্কু সমজদার। আর যদি কখন নারীর কথা বলা হয় সেটা হইলো কবি মেহেরুন্নেসা বানু। আর সর্বশেষ শহীদ হইল কে? তসলিম। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এটা একটু নোট করে নিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলি, ক্লাসে মাঝির সংখ্যা বেড়ে যাচ্ছে, মাঝির সংখ্যা কমে যাচ্ছে। কারণ কি জানেন? নতুন যারা ভর্তি হয়েছে তারা মনে করতেছে 10 তারিখ থেকে ক্লাস করব, আর বলছে না একটু করি। মাঝে যখন আবার রিলস চলে আসতেছে তখন তারা আবার রিলস দেখতেছে, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আচ্ছা থাক। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেন দেখবো, চলেন। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কোন বাহিনী কর্তৃক বা কোন স্থান থেকে? আনসার ভিডিপি, এপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, নাকি পুলিশ, নাকি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। কোথা থেকে তোলা হয়? দেখেন আপনারা মনে করতে পারেন যে আচ্ছা একটু উত্তর করেন আপনারা, তারপরে কনফিউশন হলে সেটা আমি সলভ করে দিবনি। আমি ডিটেইলস এটা নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কোথায়? দেখো আমরা কিন্তু এতদিন পর্যন্ত যেটা করছি
জাস্ট কিন্তু আমরা এমনিতে নরমালি আন্দোলন করছি আমরা, বাট আমরা যে একবার সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে, এটা কিন্তু আমরা করি নাই। এটা কিন্তু কি করি নাই? আমরা করি নাই। আমরা করেছি কবে? এই সশস্ত্র প্রতিরোধ সর্বপ্রথম আমরা গড়ে তুলছি 19 মার্চে। 19 মার্চে আমরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছি। তাহলে ভাইয়া আমরা অ্যাকচুয়ালি হঠাৎ করে কিসের জন্য সশস্ত্র প্রতিরোধ গড়ে তুললাম? হ্যাঁ, আমি জানি আপনারা ভুল করবেন এটা। আমি দুইটা অপশন কিসের জন্য দিয়ে রাখছি? ইপিআর, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, কারণ দুইটা ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইপিআর যেটা ওটা আপনি পড়ছেন আমি জানি, ওই জন্য দিয়ে রাখছিলাম এখানে। আচ্ছা, আপনারা উত্তর করেন, আমি এটা সলভ করে দেই। দেখেন 19 মার্চে সর্বপ্রথম কি করা হয়? মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। তাহলে আমরা কিসের জন্য প্রতিরোধ গড়ে তুললাম? কাহিনীটা আমাদের কি ছিল? তার আগে যদি আমরা আসি 17 মার্চ। 17 মার্চ কার জন্মদিন? বঙ্গবন্ধুর বার্থডে হইল কি 17 মার্চ। 17 মার্চ কিন্তু জাতীয় শিশু দিবস, এখনো চেঞ্জ করা হয় নাই, সমস্যা নাই। এই যে 17 মার্চ, এই 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে আসছিল কিছু নেতা। তারা বঙ্গবন্ধুর সাথে আলোচনা করে যে লিডার আমাদের যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা রয়েছে আমাদের কুর্মিটোলাতে যেটা রয়েছে, কুর্মিটোলাতে তারা বলতেছে যে এখানে কি হয়েছে, এখানে অস্ত্র কমে গেছে। তার জন্য তারা কি করতেছে, আমাদের দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা আমরা বলে থাকি, আমাদের গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, একটা আপু লিখছিলেন গাজীপুর, অনেক অনেক থ্যাংক ইউ আপনাকে। গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর রাজেন্দ্রপুর আচ্ছা ক্যান্টনমেন্ট, সি ফর ক্যান্টনমেন্ট বুঝে নিন। দেখেন গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যেটা আছে, সেখান থেকে অস্ত্র নিয়ে তারা কুর্মিটোলায় নিয়ে যাবে, এরকম কথাবার্তা হচ্ছিল তাদের মধ্যে। আচ্ছা এরকম কথাবার্তা হচ্ছিল তারা নিজেদের মধ্যে, তারা চিন্তা ভাবনা করতেছিল এটা। তো তখন লিডার মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে আর অন্যান্য নেতারা এই কথা বলে। তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিল তোমাদের কি শিখিয়ে দিতে হবে যে এখন কি করতে হবে, এরকম করে তিনি কথাটা বলেছিল। যার কারণে এই যে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যেটা মানে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট যেটা, সেখানকার বীর জনতা এবং অন্যান্য ব্যক্তি যারা ছিল, মানে এখানে সশস্ত্র বাহিনীর লোক ছিল প্লাস সাধারণ জনতা যারা ছিল, তারা সবাই মিলে কি করে এখানে প্রতিরোধ গড়ে তোলে। সেটা কবে ছিল? সেটা ছিল 19 মার্চ। 19 মার্চ ছিল। আচ্ছা, এটা 19 মার্চ ছিল কিন্তু এই কাহিনীটা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অ্যাকচুয়ালি এখানে বঙ্গবন্ধুর আমি যে কাহিনীটা বললাম না, এটা এক প্রকার তেল দিয়ে একটা প্রবন্ধ লেখা হয়েছিল যে বঙ্গবন্ধুর সাথে তারা দেখা করছে, দেখা করে এই বিষয়টা বলছে এরকম করে। তো আমি সেখান থেকেই বললাম। হ্যাঁ, মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে 19 মার্চ 1971 সালে গাজীপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। 19 মার্চ। আর ইপিআর যেটা, এটার সাথে সম্পর্ক কি জানেন? যে আপনারা ভুল করতেছেন। ইপিআর ওয়্যারলেস এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণাটা প্রেরণ করেন, এই জন্য আপনারা ইপিআর দাগায় ফেলতেছেন। ইপিআর কি? ইস্ট পাকিস্তান রাইফেলস, পরে সেটা কি হয় বিডিআর, বাংলাদেশ রাইফেলস। পরবর্তীতে বিডিআর হত্যাকাণ্ড হয়ে যাওয়ার পর এটা নাম দেওয়া হয় কি বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, নট বাংলাদেশ বর্ডার গার্ড, আগে কিন্তু বর্ডার গার্ড হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, এই কোশ্চেনটা দেখি আমরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালে 26 মার্চ তৎকালীন কোন সংস্থার ওয়্যারলেসের সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষণা করেন? ইস্ট পাকিস্তান রাইফেলস, পূর্ব পাকিস্তান বিমান বাহিনী, পূর্ব পাকিস্তান নৌবাহিনী, পূর্ব পাকিস্তান সেনাবাহিনী। এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে এটা একটু আমাকে জানান। হ্যাঁ, ইপিআর আবেগে দিয়ে ফেলছেন। আবেগে অনেক কিছু করা হয় না, বুঝতে পারছেন? তার মধ্যে হইলো আন্দাজে দাগানো যায় না, যেটা আবেগে আমরা দাগাই ফেলি, এটা অ্যাকচুয়ালি করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এটার একটু আমরা উত্তর দেই। আয়েশা আক্তার খ। আচ্ছা, এটা একটু উত্তর দেই আমরা। আমরা নিজেরা কিন্তু ঝামেলা লাগাই ফেলছি এটা। না, আমরা অনেকেই উত্তর দিয়ে ফেলছি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা রেগুলার উত্তর করেন তাদের জন্য। আশা করি আপনারা সবাই চান্স পান। আচ্ছা, ঠিক আছে। এটা হলো কি ইস্ট পাকিস্তান রাইফেলস, আমি তো কিছুক্ষণ আগে এটা সলভ করে দিলাম। ইস্ট পাকিস্তান রাইফেলস এর সহযোগিতা নিয়ে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। নেক্সট কোশ্চেন আমরা দেখি, গণহত্যা দিবস কবে? গণহত্যা দিবস কবে এটা একটু আমরা আলোচনা করি। 3 মার্চ, 25 মার্চ, 26 মার্চ নাকি 23 মার্চ? 23 মার্চ, এই কয়েকটা একটু আমরা বলি।
দেখেন এখানে লেখা আছে গণহত্যা দিবস কবে, এটা সঠিক উত্তর কোনটা হবে? 3 মার্চ হবে, 25 মার্চ হবে, 26 মার্চ হবে, নাকি 23 মার্চ হবে? এবং প্রত্যেকটাই কিন্তু আমাদের মুক্তি সংগ্রামের সাথে ওতপ্রোতভাবে জড়িত, তো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা হিস্ট্রি রয়েছে। তো এইটা দিন কি হয়েছে, এই দিনে কি হয়েছে, বা এইটা কি দিবস, বা এইটা কি দিবস, এটা একটু আপনারা ডিটেলসে সবাই বলেন, আমি সবার থেকে শুনবো। এটা আপনারা জানা জরুরি। হ্যাঁ, প্রথম গণহত্যা দিবস আপনারা কি উত্তর করেন না এখনো? আচ্ছা, এটা আগের কোশ্চেন ছিল। আচ্ছা, এখন উত্তর করা শুরু করে দেন যে গণহত্যা দিবস কবে। গণহত্যা দিবস, এটা বাংলাদেশের গণহত্যা দিবসের কথা বলা হচ্ছে, আমরা আজকে মুক্তি সংগ্রাম নিয়ে আলোচনা করতেছি না, সেটা তো বাংলারই হবে। এটা কবে, এটা একটু বলেন একটু। এটা কি 3 মার্চ, নাকি 25 মার্চ, নাকি 26 মার্চ, নাকি 23 মার্চ? এটা একটু বলেন। রিয়া ইসলাম, এটা কনফিউশন থাকার তো কোনো কথা না। আচ্ছা, আমরা সবাই উত্তর করে ফেলছি, সবাই উত্তর করে ফেলছি কি এটা 25 মার্চ। 25 মার্চ। আচ্ছা, আমি একটু অপশনগুলো ডিটেলস আলোচনা করব, আপনারা একটু বলেন, এটার একটু বলেন যে 23 মার্চ কি দিবস। 23 মার্চ এটা কি দিবস? 23 মার্চ নিয়ে কিন্তু অনেক হিস্ট্রি রয়েছে, অ্যাকচুয়ালি ফাঁকা রাখছি আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব এই জন্যই। তো আমরা দেখি চলেন, এটা 23 মার্চের জন্য ফাঁকা রাখা হয়েছিল। 3 মার্চ, 25 মার্চ, 26 মার্চ, নাকি 23 মার্চ? আমরা এটা উত্তর করে ফেলছি যে 25 মার্চ। তাহলে গণহত্যা দিবস কবে আমাদের? গণহত্যা দিবস হইল 25 মার্চ। এই দিন আমাদের বাঙালিদের উপর নির্মম হত্যাকাণ্ড পরিচালনা করা হয়। জি, আপনারা, আমি চাচ্ছিলাম এগুলো উত্তরই চাচ্ছিলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা সবগুলো নিয়ে আসছেন, তাহলে আমার বোঝাতে আরো অনেক বেশি সুবিধা হবে এখানে। সিনথিয়া আপু, আপনি তো একটু ঝামেলা করে ফেলছেন। আচ্ছা, আমি বোঝাই দিচ্ছি। প্রথমত আমাদের 3 মার্চ, 3 মার্চ আমাদের মুক্তিযুদ্ধের বা মুক্তি সংগ্রামের ইতিহাসের সাথে কি কি জড়িত? 3 মার্চ জড়িত হইলো, এই দিন কি হওয়ার কথা ছিল? অধিবেশন হওয়ার কথা ছিল। অধিবেশন অর্থাৎ জাতীয় পরিষদের অধিবেশন হওয়ার কথা ছিল, যেটা বন্ধ ঘোষণা করা হয় কবে? বন্ধ ঘোষণা করা হয়েছে 1 মার্চে। 1 মার্চে বন্ধ ঘোষণা করা হয়, কাহিনী শেষ। 3 মার্চে কি হয়েছে? 3 মার্চে সারা দেশে সর্বাত্মক হরতাল বা অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়। অসহযোগ আন্দোলন, এটা কবে শুরু হয়েছে? 3 মার্চে। এটা হইলো সারা দেশে। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন। 3 মার্চের সাথে আরো জড়িত ঘটনা কি? এই 3 মার্চে কি করা হয়? আমাদের স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়। ইশতেহার, আচ্ছা, ইশতেহার, ইশতেহার পাঠ করা হয় এই 3 মার্চ, যেটা শাহজাহান সিরাজ করেছিল, যেটা করা হয়েছিল কোথায়? পল্টন ময়দানে। 3 মার্চে আরো কি হয়েছে? 3 মার্চে আমাদের প্রথম শহীদ হয়েছে, কে হয়েছে? শঙ্কু সমজদার। শঙ্কু সমজদার হয়েছে, ইনি সকালে মারা গেছে, ফারুক ইকবাল বিকালে মারা গেছে। তাহলে 3 মার্চ কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। 3 মার্চের ঘটনাগুলো এরকম করে লিখবেন, আপনি খাতায় কিভাবে নোট করবেন জানেন? 3 মার্চ এরকম করে লিখে একটা গোল টান দেবেন, যে ওপরে এরকম কি হিস্ট্রি, এরকম কি হিস্ট্রি, এরকম কি হিস্ট্রি, এটা সুন্দর করে যদি আপনি লেখেন, আপনার সারা জীবনের জন্য একেবারে হয়ে যাবে। আপনার বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু একেবারে এই যে নোটটা যেটা করতেছেন সেটা তাদের জন্য হয়ে যাবে। আচ্ছা, 25 মার্চ গণহত্যা দিবস, 26 মার্চ আমাদের কি দিবস? স্বাধীনতা দিবস। তাহলে বিজয় দিবস কবে? এটা একটু বলি আমরা। বিজয় দিবস, বিজয় দিবস এটা কবে? আর 23 মার্চ আমি আলোচনা করব। দেখেন 23 মার্চ 1940 সালে 23 মার্চে কি করা হয়েছে? 1940 সালে 23 মার্চে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, যেটার আরেক নাম ছিল কি? পাকিস্তান প্রস্তাব, বা পাকিস্তান প্রস্তাব হিসেবে অভিহিত করা হইতো। দুঃখজনকভাবে এই লাহোর প্রস্তাবে কোনো পাকিস্তান শব্দটি ছিল না। তো তারপরে থেকে পাকিস্তানের বিষয়টা চলে আসে এবং 23 মার্চ পাকিস্তান দিবস পালন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আরো অন্যান্য নেতারা সিদ্ধান্ত নিল যে এবারের যে 23 মার্চ অর্থাৎ 1971 সালের যে 23 মার্চ, এই দিন আমরা পাকিস্তান দিবস পালন করব না। তো এই দিন আমরা কি করব? এই দিনে দুইটা কর্মসূচি তারা নেয়। একটা হইলো 19 মার্চে যে সশস্ত্র প্রতিরোধ হয়েছিল, সশস্ত্র প্রতিরোধ হয়েছিল কবে? 19 মার্চ। তার 23 মার্চে সিদ্ধান্ত নেয় যে তারা পাকিস্তান দিবস পালন করবে না, তারা কি করবে? সশস্ত্র প্রতিরোধ দিবস পালন করবে। এবং আরেকটা কি করবে? জাতীয় পতাকা উত্তোলন করবে, জাতীয় পতাকা উত্তোলন করবে। তাহলে 23 মার্চে তারা সিদ্ধান্ত নিল পাকিস্তান দিবস পালন করবে না, কারণ পাকিস্তান তাদের সাথে যে বিহেভ করতেছে এই অনুযায়ী আর পাকিস্তানের মানে
অনুসরণ করা আমাদের উচিত হবে না, বা তাদের কথা আমাদের অনুসরণ করা কি হবে না, উচিত হবে না। যার কারণে তারা কি করলো, সিদ্ধান্ত নিল 23 মার্চ তারা কি করবে, সশস্ত্র প্রতিরোধ দিবস পালন করবে। 19 মার্চে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়, যার মাধ্যমে কিন্তু আমরা অনেক বেশি অনুপ্রেরণা পেয়েছি। এমনও এরকম স্লোগান ছিল আর কি, যে রাজেন্দ্রপুরের পথ ধরো বা এই যে ক্যান্টনমেন্টের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, মানে তারা যে এরকম ভাবে কি করেছে, সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে। তো দেখেন 19 মার্চে সশস্ত্র প্রতিরোধ আমরা গড়ে তুলেছিলাম, 23 মার্চে কি করা হলো, সশস্ত্র প্রতিরোধ দিবস পালন করা হলো। তার মানে 1971 সালে 23 মার্চ তারা কি হিসেবে পালন করছে, সশস্ত্র প্রতিরোধ দিবস হিসেবে পালন করেছে। আরেকটা বিষয় ছিল, সেটা হলো জাতীয় পতাকা উত্তোলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন ধানমন্ডি 32-এ। কবে করছে, 23 মার্চ। আর সেই সময় আমরা বঙ্গবন্ধুকে অনুসরণ করতেছিলাম, যার কারণে বঙ্গবন্ধু যেহেতু জাতীয় পতাকা উত্তোলন করেছে, তার মানে আমাদের সবাইকে জাতীয় পতাকা উত্তোলন করা উচিত। সেই জন্য আমরা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করি। তো এই জন্য বলা হয়, এই যে 23 মার্চে বঙ্গবন্ধু সহ বাংলার ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলিত হয়। যার কারণে এই যে 23 মার্চ, এই 23 মার্চ কি দিবস জানেন, এই 23 মার্চ হলো পতাকা উত্তোলন দিবস। পতাকা উত্তোলন দিবস। আর তাহলে পতাকা দিবস কবে, পতাকা দিবস হইল 2 মার্চ। 2 মার্চ আসমা আব্দুর রব অর্থাৎ ডাকসুর বিবি আসমা আব্দুর রব ঢাবি প্রাঙ্গণে একটা ছাত্র সমাবেশে যখন সর্বপ্রথম অর্থাৎ 2 মার্চ আমাদের মানচিত্র খচিত জাতীয় পতাকা উত্তোলন করে, সেই দিবসটাকে ঘোষণা করা হয়েছে কি, জাতীয় পতাকা দিবস। আর পতাকা উত্তোলন দিবসের কথা বললে কবে হবে, 23 মার্চ। 23 মার্চ। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা একটু নোট করে নিন, অথবা আপনি চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, বা পরে ক্লাস দেখে দেখেও নোট করে নিতে পারেন। এমসিকিউ কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যে জাস্ট একটা এমসিকিউ সলভ করতেছি এমন কিন্তু না, আমরা কিন্তু এটার মাধ্যমে অনেকগুলা এমসিকিউ সলভ করে ফেলতেছি। আচ্ছা, এটা মিস্টেক ছিল। বাংলাদেশের জাতীয় পতাকা দিবস কবে, এটা কবে হবে বলেন, 2 মার্চ, 3 মার্চ, 23 মার্চ নাকি 26 মার্চ? জাতীয় পতাকা দিবস আমি কিছুক্ষণ আগে সলভ করে দিয়েছি। একটা হলো জাতীয় পতাকা দিবস, আর একটা জাতীয় পতাকা উত্তোলন দিবস। এটা একটু উত্তর করেন সবাই আপনারা। জি জি, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। জি সিনথিয়া আপু, এই বিষয়টা একবার ক্লিয়ার করে নেন। 23 মার্চ হলো পতাকা উত্তোলন দিবস, আর 2 মার্চ হলো পতাকা দিবস। মরিয়ম নাহার, তাসরিফ, মোহনা, তারপরে আবিদা, আপনাদের সবার উত্তর সঠিক হয়েছে। তৌফিক হাসান, আচ্ছা আপনাদের উত্তর ঠিক হয়েছে, এটা 2 মার্চ হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। 2 মার্চ। এই যে বর্তমান আমি যে ক্লাসে যে ইতিহাসগুলো আলোচনা করাচ্ছি এখন, জাস্ট এগুলো কিন্তু বেসিক, এগুলো কখনোই পরিবর্তন হবে না। বঙ্গবন্ধু রিলেটেড যে ইনফরমেশন গুলো, সেগুলোর পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি, সেগুলো পরিবর্তন হবে, বাট এগুলো কিন্তু পরিবর্তন হবে না। আচ্ছা, হ্যাঁ ক্লিয়ার হয়েছেন, থ্যাংক ইউ। এটা একটু বলেন, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে আরটিসির কথা বলছিল, যে আরটিসিতে বৈঠক ডাকার কথা বলছিল এরকম। এই আরটিসির পূর্ণরূপ অ্যাকচুয়ালি কি, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট কর্পোরেশন, রাউন্ড টেবিল কনফারেন্স, নাকি রাওয়ালপিন্ডি, নাকি রয়্যাল টেকনিক্যাল কমিটি? কোনটা হবে এই চারটার মধ্যে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 7 মার্চের ভাষণ দিয়েছিল, তার মধ্যে এই আরটিসির কথা উল্লেখ করেছিল। এই আরটিসির পূর্ণরূপ অ্যাকচুয়ালি নিচের কোনটা হবে? আর এই 7 মার্চের ভাষণ কোথায় দেওয়া হয়েছিল, এটা একটু বলেন আমাকে। কোথায় দেওয়া হয়েছিল, পল্টন ময়দানে নাকি রেসকোর্স ময়দানে? পল্টন নাকি রেসকোর্স, এই বিষয়টা একটু আমাকে জানান। আর এটার পূর্ণরূপ কি হবে? আচ্ছা, ক্লাসটা কি সবার আটকায় যাচ্ছে? অ্যাকচুয়ালি মাঝখানে মেবি একটা প্রবলেম হয়েছিল, একটা ইস্যু ছিল, এখন হওয়ার কথা না। আমি বুঝি না, আমি ক্লাস নিতে আসলে কেন বারবার আটকাই যায়, ব্যাপারটা অনেক বেশি দুঃখজনক। জি, সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে। রাউন্ড টেবিল কনফারেন্স, রাউন্ড টেবিল কনফারেন্স, এটা সঠিক উত্তর। আচ্ছা, আপনাদের সাথে একটা কথা বলি, আমরা যে গোল টেবিল বৈঠক সম্পর্কে পড়ছিলাম না, ব্রিটিশ শাসন আমল যখন বেসিক ক্লাস করছিলাম আর কি, 30, 31, 32 এই সময় যে গোল টেবিল বৈঠক গুলো হয়েছিল, গোল টেবিল বৈঠক মানে কি, টেবিল গুলো গোল, তার পাশে চেয়ার থাকবে এরকম? এরকম কিন্তু অ্যাকচুয়ালি না। আপনারা যেহেতু মেইন ক্লাসে নাই, তাহলে আপনাদেরকে আনমিউট করে কোশ্চেন করার অ্যান্সার করার সুযোগ দিতাম আর কি।
অভিশাপ আমি বুঝতেছি না, এই অভিশাপটা যে আমারে কে দিছে বুঝতে পারছেন? আমার ক্লাস আবির সেম এইভাবেই ক্লাস নেয়, ওরা আটকায় না, জাস্ট আমারই আটকায় যায়। হ্যাঁ বুঝতে পারছি আটকায় যাচ্ছে। আচ্ছা মেনে নেন, আমাদের ক্যামেরার আরেকটু ইস্যু ছিল তো সেটা ঠিক করা হয়েছে। এখন ইনশাল্লাহ নেক্সট 2 দিন পর থেকে হয়তো বা ক্যামেরাতে ক্লাস নেওয়া হবে, কোনো সমস্যা নাই। এটার একটু উত্তর করি আমরা। রাউন্ড টেবিল যে কনফারেন্স বা গোল টেবিল বৈঠক যেটা, এটা অ্যাকচুয়ালি কিন্তু কি না, টেবিলটা যে গোল হতে হবে এমনও না, টেবিলও গোল হতে পারে, বাট এখানে যে ব্যক্তিবর্গ আছে আর কি, তাদের প্রত্যেকেরই সিদ্ধান্ত বা তারা যে মতামত দেবে এই মতামতটা সমান গুরুত্ব দেওয়া হবে, অর্থাৎ এখানে মতামতের ভিত্তিতে কি করা হবে, সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অনেকেই মনে করি যে গোল টেবিল মানে হয়তো বা টেবিলটা গোল, এরকম কিন্তু না, এটা অ্যাকচুয়ালি একটা ইয়া থেকে আসছে যে গোল টেবিল বৈঠক, যে সবাইকে এখানে সমানভাবে। আচ্ছা হ্যাঁ সবাই গোল করে বৈঠক বসে। সস নিয়েন না, উল্টাপাল্টা সস নিয়েন না, বুঝতে পারছেন? মান সম্মান, গুরুর মান সম্মান হারাই গেলে পরে আপনাদের কি হবে? সবাই গোল করে আপনারাও বৈঠক করবেন, যখন ক্যাম্পাসে আসবেন না তখন আপনারা মেয়েরা যারা আছেন কি করবেন, সবাই গোল হয়ে বসবেন, গোল হয়ে বসে কি করবেন, সমালোচনা শুরু করে দেবেন, সমালোচনা। যে দেখছিস এ এইটা করছে, ও এইটা করছে, এ এমন করছে, এগুলো কিন্তু আপনারা অনেক বেশি এক্সপার্ট। আপু ভাইরাল করে দিয়েন না। আচ্ছা তারপর দেখি চলেন, 1971 সালের 25 মার্চ ছিল কি বার? শুক্রবার, শনিবার, বৃহস্পতিবার নাকি রবিবার? এটা কোনটা হবে? এবং আরেকটা কোশ্চেন আপনাদের জন্য, 15ই আগস্ট যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়, এই দিনটা অ্যাকচুয়ালি কি বার ছিল? 25 মার্চ কি বার এবং 15ই আগস্ট কি বার? শুক্র, শনি, বৃহস্পতি নাকি রবি? এটার একটু আমরা উত্তর করি। শারমিন সুলতান, আপনি প্রথমে তাই ভাবছিলেন, এটা কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা দেখি, এটার একটু উত্তর করি আমরা সবাই। না ভাই আমি অনেক ভালো, বুঝতে পারছো, আমাকে নিয়ে কেউ সমালোচনা করে না, আমি অনেক ভালো একজন মানুষ, সবাই আমার প্রশংসাই করে। আচ্ছা নেক্সট কোশ্চেন। জি জি, আপনাদের টেবিল লাগে না সেটা আমি জানি। আচ্ছা তারপরে এটা একটু বলি আমরা, এটার একটু উত্তর দেই। হ্যাঁ আপনারা যে উত্তরটা করছেন, 25 মার্চ ছিল কি বার? 25 মার্চ ছিল বৃহস্পতিবার, এটা সঠিক উত্তর। ঠিক আছে, 15ই আগস্ট কিন্তু কি ছিল? শুক্রবার ছিল। 15ই আগস্ট কি ছিল আমাদের? শুক্রবার ছিল, শুক্রবার। আপনারা কি এটা উত্তর করেছেন? থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, আমি অনেক ভালো। আচ্ছা 15ই আগস্ট ছিল, 15ই আগস্ট ছিল কি বার? 15ই আগস্ট ছিল হইলো, এই যে পড়ে দেওয়া আছে, শুক্রবার। আশা করি বিষয়টা ক্লিয়ার, এটা নিয়ে আর কখনোই ঝামেলা করবেন না আপনারা। আচ্ছা গণহত্যা দিবস আবার আসছে, দুঃখিত। নিচের কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? বেসিক ক্লাসে যারা আছেন তাদের তারিখ সহ সাল সহ বলতে হবে। আপনাদের লাস্ট ক্লাস যেটা ছিল সেটাই কিন্তু বিপ্লব এবং যুদ্ধের উপর ছিল, সেখানে কিন্তু আমি ডিটেলস পড়াইছি, ডিটেলস কিন্তু আমি পড়াইছি, এটা কিন্তু আমাকে উত্তর করতে হবে ভালোভাবে। নিচের কোন দুটি দেশের স্বাধীনতার ঘোষণাপত্র রয়েছে? যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশ ও যুক্তরাজ্য নাকি ফ্রান্স ও বাংলাদেশ নাকি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র? পৃথিবীতে দুইটা দেশের স্বাধীনতার ঘোষণাপত্র যারা নিজেরাই রচনা করেছিল, এই দুইটা দেশ কোন দুইটা দেশ হবে? এটা একটু কেউ আমারে বলেন। যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র হবে নাকি বাংলাদেশ ও যুক্তরাজ্য হবে নাকি বাংলাদেশ ও ফ্রান্স হবে নাকি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র হবে? এটা একটু উত্তর করি আমরা। আরে নোসাইবা আপু আপনি চলে আসছেন, আপনি তো মিস করে ফেললেন, অনেক কিছু আলোচনা করেছি, নেক্সট পরবর্তীতে করে নিন এগুলো একটু। এটার একটু উত্তর করি আমরা। হ্যাঁ আমি জানি আপনারা এই ভুলগুলো করবেন, সেজন্য আমি নেক্সট আরেকটা কোশ্চেন দিয়ে রাখছি, সেখানে আলোচনা করব। সিনথি আপু আপনি যেটা বলছেন না যে 26 মার্চের ব্যাপারটা, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। এখন জাস্ট আমি এই যে যুক্তরাষ্ট্র বাংলাদেশ এই দুইটা নিয়ে আলোচনা করব। আপনারা হ্যাঁ সবার উত্তর ঠিক আছে আলহামদুলিল্লাহ, সবাই সঠিক উত্তর দিয়েছেন। বিডি অ্যান্ড আমেরিকা যেটা, এটাই সঠিক উত্তর হবে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যারা নিজেরা কি করেছিল, স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করেছিল। যুক্তরাষ্ট্র কত সালে এবং কত তারিখে স্বাধীনতার ঘোষণাপত্রটা মানে একেবারে অফিসিয়াল ভাবে কংগ্রেস কর্তৃক অনুমোদন করা হয়েছিল? এটা একটু আমারে বলেন। সরি, সিনেট কর্তৃক অনুমোদন করা হয়েছিল যুক্তরাষ্ট্র। আচ্ছা যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস, এটা বললেই বুঝতে পারবেন। স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস এটা একটু আমারে বলেন।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস কবে এবং যুক্তরাষ্ট্রের যে স্বাধীনতা যুদ্ধ তারা করেছে এটা কত সাল, কত সাল। আমি একটু হিস্ট্রিটা বলি। যুক্তরাষ্ট্র এনারাও কি করেছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। এনারা কাদের সাথে যুদ্ধ করেছে, যুক্তরাজ্যের সাথে যুদ্ধ করেছে। যুক্তরাজ্যের অনেকগুলো উপনিবেশ, 13টা উপনিবেশ এই যুক্তরাষ্ট্রে ছিল। একসময় যুক্তরাষ্ট্র কি করে, এই যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভের অনেক চেষ্টা করে এবং তারা একসময় যে স্বাধীনতা লাভ করে, আমি অ্যাকচুয়ালি সালটা আপনাদের থেকে শুনবো, এটা ছিল মেইন কাহিনী। তার মানে যুক্তরাষ্ট্রের যে ইয়েগুলো আছে আর কি, রাজ্যগুলো সরি প্রদেশগুলো আছে, এগুলো কার উপনিবেশ ছিল, যুক্তরাজ্যের উপনিবেশ ছিল, কিন্তু 13টা উপনিবেশ ছিল এই যুক্তরাষ্ট্রের। তো এই স্বাধীনতা দিবস কবে, এই যে যুক্তরাষ্ট্রের, এবং এই কত সাল, কত সালে তারা কি করছে, স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে। আপনাদের লাস্ট ক্লাসে এগুলো কিন্তু পড়ানো হয়েছিল, এটা একটু বলেন। হ্যাঁ ঠিক আছে, দেখেন আমি একটু ডিটেলসে আলোচনা করি। যুক্তরাষ্ট্র এনারা স্বাধীনতার জন্য লড়াই করেছে বা স্বাধীনতা সংগ্রাম চলেছে এদের 1775 থেকে 83 পর্যন্ত। তারা মেইনলি স্বাধীনতা লাভ করেছে কবে, মেইনলি লাভ করেছে হলো 76-এ তারা কি করছে, স্বাধীনতার যে ঘোষণাপত্র এটা রচনা করে ফেলছে। আর আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এই যে 4 জুলাই। এই জন্য 4 জুলাইকে কি করা হচ্ছে, 4 জুলাইকে বলা হচ্ছে হইলো স্বাধীনতা, আমেরিকার স্বাধীনতা দিবস। আর 83-তে কি করা হয়েছে, 83-তে যুক্তরাজ্য স্বীকৃতি দিয়ে দেয় এই আমেরিকাকে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। 1775 থেকে 83 পর্যন্ত এই যুদ্ধগুলো চলতেছিল। মেইনলি 76-এ তারা স্বাধীনতা লাভ করেন। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর স্বাধীনতার ঘোষক ছিল কিন্তু থমাস জেফারসন, থমাস জেফারসন, জেফারসন। আর আন্দোলনের নায়ক ছিল ওয়াশিংটন, ওয়াশিংটন, ওয়াশিংটন। দুজন ব্যক্তি আমি ডিটেলস পড়াইছিলাম, ওখান থেকে একটু নোট দেখে নিন। এগুলো এগুলো কিন্তু আমি ডিটেলস আপনাদেরকে পড়াইছিলাম। জি, ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। চার্জ দেওয়া হচ্ছে না এখন, চার্জ অফ করাই আছে, তারপরও সমস্যা হচ্ছে। আমি জানি না কিসের জন্য আমার সাথে এরকম করা হয় আর কি। আচ্ছা বাদ দেন, স্বাধীনতার যে ঘোষণাপত্র এটা আমি নিয়ে আলোচনা করব একটু। আমাদের নেক্সট কোশ্চেন আছে, সেখানে আলোচনা করব। সেখানে আমি দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। দেখেন, এই একটা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, দুইটা বিষয় আমাদের অনেক বেশি জ্বালায়, সেটা হইলো ঘোষণাপত্র আর একটা হইলো ঘোষণা। দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছে, স্বাধীনতার ঘোষণা দিয়েছে। আর মুজিবনগর সরকার কর্তৃক স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় এবং জারি হয়। স্বাধীনতার ঘোষণা এবং ঘোষণাপত্র দুইটাই আলাদা। একটা হইলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর একটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এটা এই প্রশ্নটা যখন আসবে তখন আমি এটা নিয়ে ডিটেলস আলোচনা করব। জি জি, লাস্ট ক্লাসে আমি এগুলো পড়াইছিলাম, ওই জন্য আমি ডিটেলসে গেলাম না। আর এখন আমরা যেহেতু বাংলাদেশ নিয়ে আলোচনা করতেছি, যখন আমরা আন্তর্জাতিক নিয়ে আলোচনা করব তখন এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। আচ্ছা, আমি ওগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের নেক্সট কোশ্চেনটা আসুক, এখন দিয়ে দিলে ওটার উত্তর হয়ে যাবে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে? বাংলাদেশের অস্থায়ী সরকার বা প্রথম সরকার বা মুজিবনগর সরকার বা কি সরকার, প্রবাসী সরকার, সবগুলোই কিন্তু সেম। প্রবাসী সরকার সবগুলোই কিন্তু সেম। আর প্রথম যে সরকার, এই সরকারটা ছিল কিন্তু আমাদের প্রেসিডেন্ট শাসিত সরকার, প্রেসিডেন্ট শাসিত সরকার। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে? 10 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971, 18 এপ্রিল 1971 নাকি 16 ডিসেম্বর 1971? এটার পাশাপাশি আপনারা বলবেন শপথ নেয় কোথায়, শপথ গ্রহণ অনুষ্ঠানটা কোথায় হয়েছে, শপথ গ্রহণ অনুষ্ঠানটা কোথায় হয়েছে এটা একটু বলবেন। আর কত তারিখে হয়েছে এটা একটু জানান। আচ্ছা, আপনারা উত্তর করতেছেন। 17 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971, বি বি বি, খ খ খ। সবাই উত্তর করতেছেন এটা। ঠিক আছে, আপনাদের সবার উত্তর ঠিক আছে। বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে? 17 এপ্রিল 1971। আর 10 এপ্রিল 1971 সালে কি হয়েছে? অস্থায়ী সরকার গঠন করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের প্রথম সরকার এটা গঠন করা হয়েছে কবে? 10 এপ্রিল 1971 সালে। আর 17 এপ্রিল 1971 সালে কি করা হয়েছে? এটার শপথ গ্রহণ করা হয়েছে, শপথ গ্রহণ। আচ্ছা, এই কোশ্চেনটা একটু বলেন। আগরতলাতে, নিলয় তুমি আগরতলাতে গেছো কেন? হ্যাঁ, এই যে উত্তর দিয়েছেন তাসরিফা, হ্যাঁ তাসরিফা। বৈদ্যনাথ তলার আমবাগানে 17 এপ্রিল 1971 সালে, আমবাগান অর্থাৎ আম্রকানন,
আম্রকানন। আম্রকাননের কথায় আরেকটা বিষয় মনে পড়লো, এটা কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে। প্রথমে নির্ধারিত স্থান ছিল হলো চুয়াডাঙ্গা, পরবর্তীতে আম্রকাননে নিয়ে আসা হয়েছে। তাহলে ভাই চুয়াডাঙ্গা থেকে আম্রকাননে নিয়ে আসা হলো কিসের জন্য? কারণ আম্রকাননে নিয়ে আসা হয়েছে, আমের বাগান ছিল, নিচে যদি ভালোভাবে বসা যায়, উপর দিয়ে যদি হেলিকপ্টারও যায় তাহলে দেখতে পারবে না তারা, এই জন্যই। আচ্ছা, আপনারা যেগুলো জানেন সেগুলো ডিটেলস বলেন, সমস্যা নাই, তো অন্যরা জানতে পারবে, এর মাধ্যমে আপনারও প্র্যাকটিস হবে। যেটা কোশ্চেন করছে সেটার উত্তর করার দরকার নাই, অন্যগুলো আপনি এখানে লিখতে পারেন। দেখেন আম্রকানন নিয়ে আমার দুইটা বিষয় মনে পড়ে গেল। আম্রকানন, আম্রকানন, আম্রকানন আমাদের ক্যাপশন দুইটা আম্রকানন রয়েছে, একটা মুজিবনগরের আম্রকানন, মুজিবনগর বা বৈদ্যনাথ তোলার আম্রকানন, আর একটা কোথাকার আম্রকানন, পলাশীর আম্রকানন, পলাশীর আম্রকানন। এখানে আমাদের দুইটা ইতিহাস রয়েছে। একটা ইতিহাস হইলো বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়ে যায়, আরেকটা ইতিহাস হইলো যেখানে বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা দেখি চলেন, মুজিবনগর আম্রকানন আর পলাশীর আম্রকানন। পলাশীর আম্রকাননের যে ঘটনা ঘটছে সেটা কবে ঘটছে? 23 জুন 1757। 23 জুন 1757 সকাল 8টায় বাংলার স্বাধীনতার সূর্য কি হয়ে যায়? অস্তমিত হয়ে যায়, অর্থাৎ স্বাধীনতার সূর্যটা কি হয়ে যায়? ডুবে যায়। হ্যাঁ, আপু লিখছেন যে আরেকটা হলো পলাশীর আমবাগান বা আম্রকানন, কানন মানে তো বাগান, সমস্যা নেই। তো এই সময় কি হয়েছে? বাংলার স্বাধীনতার অস্তমিত হয় এবং কার হাতে চলে যায় ক্ষমতা? ক্ষমতাটা চলে যায় হইলো ব্রিটিশদের হাতে। তারপরে থেকে আমরা একের পর এক দাসত্ব করা শুরু করে দিয়েছি। আমরা কি করলাম? আমরা ভাবলাম যে ব্রিটিশদের থেকে মুক্তি পেয়ে হয়তোবা আমরা স্বাধীনতা লাভ করেছি, কিন্তু এমন না। আমরা দেখলাম ব্রিটিশদের থেকে মুক্ত হয়ে আমরা আবার সেই কাদের আন্ডারে চলে গেলাম? পাকিস্তানদের আন্ডারে চলে গেলাম, যেটা আমরা কখনোই মেনে নেই নাই। আর আমরা মেইনলি মুক্তিযুদ্ধ করেছি কিসের জন্য জানেন? মুক্তিযুদ্ধ করেছি আমাদের অধিকারটা বুঝিয়ে নেওয়ার জন্য। আমরা কিসের জন্য বঙ্গভঙ্গের পক্ষে ছিলাম? ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কারণ আমরা দেখছিলাম আমরা যে প্রোডাক্ট গুলো মানে করতাম আর কি, উৎপাদন এখানে করতাম, সেগুলো সব চলে যাইতো কোথায়? কলকাতায় চলে যাইতো, বাট সেই অনুযায়ী আমরা লাভবান হইতাম না। এই জন্যই কিন্তু আমরা কি করছি, মেইনলি এই যে আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন সহ অন্যান্য আন্দোলন করেছি। ঠিক একই ভাবে দেখলাম যখন আমরা পাকিস্তানের মধ্যে অ্যাড হয়েছি, তখন দেখলাম আবার চলে যাচ্ছে কোথায়? করাচিতে চলে যাচ্ছে, পাঞ্জাবে চলে যাচ্ছে, ইসলামাবাদে চলে যাচ্ছে। তো আমরা এটা মেনে নেই নাই, এই জন্যই আমরা কি করেছিলাম? আমরা মুক্তির সংগ্রামটা করেছিলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আর নেট কানেকশন তো ঠিক আছে, আমি তো খুব ইম্পর্টেন্ট টপিকস গুলো পড়াচ্ছিলাম, তার মাঝখানে এরকম ঝামেলা হচ্ছে, বুঝলাম না। আচ্ছা, আমরা একটু ওয়েট করি, দাঁড়ান। নেট কানেকশন তো সবকিছু ঠিকঠাক আছে, আর দুইটা দিন জাস্ট আপনারা একটু ওয়েট করেন, 2 অথবা 3 দিন, তারপর থেকে ইনশাল্লাহ আর কখনোই এরকম ঝামেলাটা হবে না। তারপর আমরা একেবারে ক্যামেরার মাধ্যমে ক্লাস নেব, তো হবে না। আপু আমি কিন্তু দেখতে পারতেছি যে আমাকে এখানে কেমন লাগতেছে, আমি ল্যাপটপে আমি আমার চেহারাটা দেখতে পারতেছি। সেজন্য আপনাকে বললাম যে প্লিজ আপু আপনি আমাকে ভাইরাল করে দিয়েন না, এগুলো দিলে পরে আমার নিব্বিদের সংখ্যাও কমে যাবে, সমস্যা হয়ে যাবে সব দিক থেকে, বুঝতে পারছেন? আমি দেখতে পারতেছি আমাকে কেমন লাগতেছে। আচ্ছা, আমি মেইনলি আলোচনা করতেছিলাম হইলো আম্রকাননটা নিয়ে, যে পলাশীর আম্রকাননে আমাদের বাংলার স্বাধীনতার সূর্যটা অস্তমিত হয়ে যায়। তারপর আমাদের মুজিবনগরে যে আম্রকানন যেটা, এখানে আমাদের বাংলাদেশের স্বাধীনতাটা আবার কি হয়ে যায়? উদিত হয়। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এখন আর প্রবলেম হওয়ার কথা না, এখন আর প্রবলেম হওয়ার কথা না। আজকে ক্লাসটা অনেক সুন্দর ছিল, মাঝখানে এরকম ঝামেলা হচ্ছে কেন জানি, বুঝলাম না। আচ্ছা, এখন কি ঠিকঠাক আছে? একটু জানান তো আমারে, নাকি আবার সেম ইস্যু হচ্ছে? এই যে নিলয়, তুমি আমার হইলো ভাই, তোমার 24 ফেব্রুয়ারিতে দাওয়াত, বুঝতে পারছো? তোমার স্পেশাল চা খাওয়াবো। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে কিনা একটু দেখো তো আমারে, ক্লিয়ার? আচ্ছা, আমি এই নেক্সট কোশ্চেনটা দেখো। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? মুজিবনগর হতে, ঢাকা হতে, খুলনা হতে, নাকি কালুরঘাট হতে? যে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে এটা একটু দাও, এটা একটু জানাও আমারে। নাজমুস সাদাত মুয়াজ, ধন্যবাদ ভাই। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? মুজিবনগর হতে, ঢাকা হতে, খুলনা হতে, কালুরঘাট হতে, কোথা থেকে হয়েছে এটা? আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, আচ্ছা 1 মিনিট।
কই থেকে পরে এটা একটু দেখেন। স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? মুজিবনগর হতে, ঢাকা হতে, খুলনা হতে, কালুরঘাট হতে। এখন আশা করি ঠিকঠাক দেখা যাওয়ার কথা। এখনো কি নেট প্রবলেম হচ্ছে? এটা একটু জানাবেন তো। একজন লেখছে নেট প্রবলেম, এখনো আটকায় যাচ্ছে। এখন আটকায় যাওয়ার কথা না। আচ্ছা, এগুলো আগের ছিল, এখন আটকাচ্ছে না, ঠিকঠাক আছে। এটা একটু উত্তর করি আমরা। এটা একটু সবাই উত্তর করেন, সবাই উত্তর যদি ভুলও করেন তার মাধ্যমে শিখতে পারবেন। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। চলেন আমি আলোচনা করবো এখন নিয়ে একটা বিষয়, সেটা হলো স্বাধীনতার ঘোষণাপত্র আর একটা হইলো স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা, এখন খাতা কলম নেন, আর কমেন্ট করার দরকার নেই, খাতা কলম নিয়ে এটা একটু লিখতে বসেন। স্বাধীনতার ঘোষণা, স্বাধীনতার ঘোষণা আর একটা হইলো স্বাধীনতার ঘোষণাপত্র। স্বাধীনতার ঘোষণাপত্র, এটা নোট করেন। আচ্ছা, এটার উত্তর কি আপনারা করছেন? না, আটকাচ্ছে না। আচ্ছা, এটার একটু উত্তর করেন আপনারা। আচ্ছা, আপনারা যারা যারা উত্তর করছেন সমস্যা নাই, আমি এখন যেগুলো বলতেছি এটা একটু ভালোভাবে শোনেন। দেখেন, স্বাধীনতার ঘোষণা যেটা, এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ এটা ঘোষণা করেছে। 26 মার্চ বঙ্গবন্ধু যে ঘোষণাটা করেছে সেটাকে আমরা বলতেছি কি? স্বাধীনতার ঘোষণা, নোটপত্র। পত্র শব্দটা কখন আসছে? যখন মুজিবনগর সরকার থেকে স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং গৃহীত করা হয়। জারি এবং গৃহীত করা হয় কবে? 10 এপ্রিলে। 10 এপ্রিলে জারি এবং কি করা হয়েছে? গৃহীত করা হয়েছে। এটা হইলো কোথা থেকে? স্বাধীনতার ঘোষণাপত্র। এটার সাথে সম্পর্ক হইলো মুজিবনগর, মুজিবনগর। তাহলে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কোথা থেকে? মুজিবনগর হতে পাঠ করা হয়েছে, মুজিবনগর হতে পাঠ করা হয়েছে, কালুরঘাট হইতে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন, এই দুটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক পার্থক্য রয়েছে, স্বাধীনতার ঘোষণা আর স্বাধীনতার ঘোষণাপত্র। আমি প্রথমে দুইটা পার্থক্য আপনাদেরকে সুন্দর করে বলি, সেই দুইটা একটু বুঝে নেন। স্বাধীনতার ঘোষণা যেটা, সেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 26 মার্চ এটা দিয়েছে। এটা কি আমাদের স্বাধীনতার ঘোষণা। আর স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, এটা দেওয়া হয়েছে কোথা থেকে? মুজিবনগর সরকার থেকে দেওয়া হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, এটা জারি এবং গৃহীত হয়েছে 10 এপ্রিলে, পাঠ করা হয় 17 এপ্রিল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন, এই দুইটার আলাদা আলাদা নাম আছে। এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, এটাকে বলা হচ্ছে ডিক্লারেশন। ডিক্লারেশন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এখানে একটু বুঝে নিন, ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, আমি এটা একটু মুছে দিলাম, আমি যেহেতু একসাথে লিখতেছিলাম। ডিক্লারেশন আর প্রোক্লেমেশন, এটা একটু বুঝে নেবেন আপনারা। আমি ডি আর পি লিখি। দেখেন, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা হলো ইন্ডিপেন্ডেন্স। ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটাকে বলতেছি আমরা কি? স্বাধীনতার ঘোষণা। আর একটা হলো প্রোক্লেমেশন, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, অফ ইন্ডিপেন্ডেন্স। একটু বুঝে নিন আপনারা দয়া করে প্লিজ। একটা হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর একটা হলো প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একটা কোশ্চেন আসছিল, সেখানে বলা হয়েছিল যে স্বাধীনতার ঘোষণাপত্রের ইংরেজি নাম কি? ওখানে দুইটা অপশন দেওয়া ছিল, একটা হলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আর একটা দেওয়া ছিল প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এই দুইটা। না না, আর আটকাবে না, আপনি মিথ্যা বলতেছেন এটা। আচ্ছা, সেখানে দুইটা অপশন দেওয়া ছিল, মানে অন্যান্য অপশন ছিল, এই দুইটাও ছিল, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাকি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আচ্ছা, আপনি যদি পরীক্ষার হলে হয়তেন তাহলে কোনটা দেখাতেন? ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেখাইতেন নাকি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেখাইতেন? প্রশ্নটা হইল যে স্বাধীনতার ঘোষণাপত্রের ইংরেজি নাম কি? ইংরেজি নাম কি? এই যে দুইটা অপশন দেওয়া আছে, ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স নাকি প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এই দুইটা একটু আমাকে জানান। আমি একটু আপনাদের সামনে আলোচনা করি ডিক্লারেশন আর প্রোক্লেমেশনের মধ্যে পার্থক্য কি। ডিক্লারেশন আর প্রোক্লেমেশন দুইটার অর্থই হইলো কি? ঘোষণা। দুইটার অর্থই কি ভাই? দুইটার অর্থই হইলো ঘোষণা। এর মধ্যে না, সরি, ঘোষণা। এটার কি উত্তর করতেছেন আপনারা? ওটার একটু উত্তর করেন যে স্বাধীনতার ঘোষণাপত্রের ইংরেজি নামটা কি, এটার একটু উত্তর করেন, আমি দেখবো আপনাদের যে কোনটা হবে। দেখেন, ডিক্লারেশন মানে হইলো ঘোষণা, প্রোক্লেমেশন মানে হইলো কি? ঘোষণা। এই ডিক্লারেশন যে এটা, এই যে ঘোষণা, এটা হলো ফর্মাল। এটা কি ভাই? ফর্মাল। আচ্ছা, এই লেখা কি বোঝা যায় এখানে? সেকেন্ড। আচ্ছা, বোঝা যাচ্ছে। এটা হলো কি? ফর্মাল। ফর্মাল মানে কি? আনুষ্ঠানিক, আনুষ্ঠানিক। তাহলে আমরা দেখলাম একটা বিষয় যে এই যে ডিক্লারেশন যে এটা, ডিক্লারেশন দ্বারা কি বোঝাচ্ছে? ফর্মাল বা আনুষ্ঠানিক। তাহলে প্রোক্লেমেশন এটা কি? প্রোক্লেমেশন হলো অফিশিয়ালি, অফিশিয়ালি বা
সরকারি। সরকারি, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে সরকারি ঘোষণা যেটা, সেটা কি, সেটা হইলো প্রোক্লেমেশন, অর্থাৎ অফিসিয়ালি ভাবে যে ঘোষণাটা করা হবে তখন আমরা ইউজ করব কোন শব্দটা, প্রোক্লেমেশন শব্দটা ইউজ করব। আর যখন আমরা আনুষ্ঠানিক বা ফর্মাল কোনো একটা ঘোষণা দেব তখন আমরা ইউজ করব কি, ডিক্লারেশন। ডিক্লারেশন, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। হ্যাঁ, লাস্টের কোশ্চেন কিন্তু আসছিল, এটা আমি দেখছিলাম। জি, উত্তর করেছেন আপনারা উপরে, হ্যাঁ সবাই উত্তর করেছেন। আবিদা সুলতান ইমু, তারপরে মিমু, মেবি মিমু নাকি কি নাম আমি উচ্চারণ করতে পারতেছি না, নাজমুস সাদাত মোয়াজ, প্রোক্লেমেশন, তারপরে মরিয়ম নাহার, সবাই ঠিকঠাক উত্তর দিয়েছেন। হ্যাঁ, স্বাধীনতার ঘোষণাপত্র। তো এটার উত্তর কি হবে, আমাদের উত্তর হবে কিন্তু প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা শব্দের মধ্যে পার্থক্য করে ফেলছি কি, ডিক্লারেশন মানে ঘোষণা, প্রোক্লেমেশন মানে ঘোষণা। ডিক্লারেশন মানে হইলো কি ফর্মাল বা আনুষ্ঠানিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঘোষণাটা দিয়েছিল, এই ঘোষণাটা দেওয়ার জন্য তাই কিন্তু অনেক বেশি অনুরোধ করা হয়, পরে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলার স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয়। আমরা কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘোষণার আগেও কিন্তু স্বাধীনতার জন্য আন্দোলন করতেছিলাম, স্বাধীনতার জন্য কিন্তু আমরা কি আন্দোলন করতেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করলেন, এটার একটা আনুষ্ঠানিকতা ঘোষণা করলেন, মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই জন্য যখন আমরা বলবো যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা, তখন আমরা বলবো কি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। আর যখন বলবো মুজিবনগর সরকার কর্তৃক, তখন আমরা কি বলবো, প্রোক্লেমেশন। কারণ প্রোক্লেমেশন বলতে কি বোঝানো হয়, অফিসিয়ালি বোঝানো হয়, অফিসিয়ালি বা কি সরকারি। আর মুজিবনগর এটা তো একটা সরকার ছিল, সরকার থেকে তো অবশ্যই যে ঘোষণাটা করা হবে সেটা কিন্তু কি হবে, সরকারি ঘোষণায় হবে। স্ক্রিনশট নিবা, আমি ডিটেইলস ক্লাসে তো এগুলো পড়াইছিলাম মেবি। আচ্ছা, এতক্ষণে মেবি নেওয়া হয়েছে স্ক্রিনশট। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে যাই। এটা আশা করি বিষয়টা ক্লিয়ার। আর কালুরঘাট, এটার সাথে তো আমাদের সম্পর্ক নাই। কালুরঘাটের সাথে সম্পর্ক কি, আমাদের স্বাধীনতার ঘোষণা, যেটা আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র বা আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছিল। একটা ছিল আগ্রাবাদ আর একটা ছিল হলো কালুরঘাট। পাকিস্তান যে ইয়েটা ছিল সেটা হলো আগ্রাবাদ, আর কালুরঘাটে হলো আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। জিকে প্রত্যেকটার মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে, আমরা বেসিক ক্লাসে তারপর এমসিকিউ ক্লাসে কনফিউশন গুলো কিন্তু আমরা দূর করে ফেলতেছি। আচ্ছা, ঠিক আছে। এই যে মিথিলা ইসলাম আপু, হ্যাঁ অনেক সুন্দর একটা বিষয় আপনি করছেন এখানে, যে 2 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত অসহযোগ আন্দোলন করতেছিল। অসহযোগ আন্দোলন কি ছিল, অসহযোগ বলতে বোঝানো হচ্ছিল যে সহযোগিতার অভাব, তার মানে আমরা সরকারকে সহযোগিতা করব না। এরপরে ডিরেক্ট আমরা কি করলাম, স্বাধীনতার জন্য আন্দোলন করা শুরু করে দিলাম, একবার আমরা মুক্তির জন্য আন্দোলন করা শুরু করে দিয়েছিলাম। মেইনলি আপনি মনে হয় এটা ওই যে 7 মার্চ, সরি 6 দফা যেটা ছিল সেখান থেকে বলছেন। এই যে 6 দফা, 6 দফা যেটা ছিল, এই 6 দফা কিন্তু ছিল আমাদের। 6 দফার আন্দোলনের সমাপ্ত ঘটে কবে, 25 মার্চে ঘটে যায় কিন্তু এই যে 6 দফা। আর পরবর্তীতে আমরা একেবারে ডিরেক্ট কিসের জন্য আন্দোলন করছি, স্বাধীনতার জন্য আন্দোলন করছি। সরকার আমাদের আর দরকার নাই ভাই, তাদের সাথে আমরা থাকবো না। আর অসহযোগ মানে কি, তাকে আমরা সাহায্য সহযোগিতা করতেছি না যার ফলে সে আমাকে সাহায্য করবে, মানে তাকে আমি পাত্তা দিচ্ছি না যাতে সে আমাকে পাত্তা দেয়, ঠিক এইরকম। নিলয়, তুমি ভালো হয়ে যাও, তোমাকে কিসের জন্য অন্যের নাম উচ্চারণ করতে হবে। আচ্ছা, তারপরে আমরা এটা দেখি। নেক্সট কোশ্চেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান, নাকি এম মনসুর আলী, নাকি নাজিম উদ্দিন, নাকি আমাদের হাসু আপা, নাকি আমাদের কি হাসু আপা। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবুর রহমান, মনসুর, নাকি নাজিম উদ্দিন, এটা একটু বলি আমরা, যেমনটি করলাম। হ্যাঁ, মিথিলা ইসলাম কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করতেছেন আপু, এটা অনেক সুন্দর। অনেকে যারা এই সম্পর্কে জানে না, নতুন ক্লাস করতেছে, বেসিক করে নাই, এটা স্ক্রিনশট নিয়ে নিলে কিন্তু অনেক সহজে বুঝতে পারবে তারা। এখানে কি হাসু আপুর কেউ ভক্ত নাই, আপনারা কেউ দেখাচ্ছেন না যে হাসু আপুরে, সবাই শুধু ক ক ক ক। হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হলো তাজউদ্দিন আহমেদ, এনাকে প্রথম প্রধানমন্ত্রী স্বীকৃতি দেওয়া হয়েছে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, রাষ্ট্রপতি ছিল শেখ মুজিবুর রহমান। বাট দুঃখজনক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশিরভাগ সময় কোথায় ছিল, জেলে ছিল। অনেকেই বলে যে তিনি জেলে ছিল না, কারো একজনের বাসায় ছিল আর কি, এরকম। এম মনসুর আলী কি মন্ত্রী ছিল, ইনি কোন মন্ত্রী ছিল, এম মনসুর আলী, এটা একটু আমাকে বলেন, এম মনসুর আলী কোন মন্ত্রী ছিল। আর এটা হলো খাজা নাজিম উদ্দিন, যিনি ছিল আমাদের অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী। অবিভক্ত বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী ছিল খাজা নাজিম উদ্দিন। ইনি কিন্তু অনির্বাচিত
মুখ্যমন্ত্রী ছিল। যখন আমাদের শেরে বাংলাকে ফজলুল হকের যখন পতন হয়ে যায়, তারপরে আসে কে? খাজা নাজিম উদ্দিন। আচ্ছা, এটার একটু আমরা উত্তর করি। মনসুর আলী ইনি কোন মন্ত্রী ছিল? মনসুর আলী। জ্যোতি ইসলাম লাইভে সবাই কিসের জন্য যে নেই, প্রথমে ছিল অনেকেই, তারপরে মেবি এই যে নেটওয়ার্ক ইস্যু হয়েছিল সেজন্য চলে গেছে, তারা পরে করে নেবে, সমস্যা নেই। আমাকে বিকাশ নাম্বার দিয়ে লাভ নাই, আমার বিকাশে মেবি কয়েক পয়সা আছে। আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। হ্যাঁ, এই যে অর্থমন্ত্রী, ফিনান্সিয়াল মিনিস্টার, অর্থ পরিকল্পনা মন্ত্রী মনসুর, অর্থমন্ত্রী, আরে বানানের যে অবস্থা করে ফেলছেন আপনি। আচ্ছা ঠিক আছে, অর্থমন্ত্রী। তাহলে মনসুর আলী কি ছিল? আমাদের অর্থমন্ত্রী ছিল, বিষয়টা আমাদের ক্লিয়ার। তাহলে আমরা প্রথম প্রধানমন্ত্রী পেয়ে গেলাম, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী পেয়ে গেলাম শেখ মুজিবুর রহমান, যিনি ছিল রাষ্ট্রপতি, বাট তিনি সেই সময় জেলে ছিল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরে দেখি আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় এবং এটা কে করেছিল? এবং এটা কে করেছিল? দুইটা কোশ্চেন করেছিল, ব্যক্তি এবং এবং স্থানটা কোথায়? ওয়াশিংটন, কলকাতা, লন্ডন নাকি টোকিও? প্রশ্নটা কি আমাদের? বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? তার মানে বাংলাদেশের যে সীমানাটা রয়েছে, বাংলাদেশের যে গন্ডিটা রয়েছে, এই গন্ডিটা বাইরে যে উত্তোলন করা হয়েছে, তার মানে আমাদের আয়তনের বাইরে উত্তোলন করা হয়েছে। জি, আপনারা উত্তর করতেছেন, ঠিক আছে। কলকাতা মিশন, কলকাতা মিশন। জি, এ কে বলছো? নিলয়, ভালো হয়ে যাও, ভালোভাবে পড়াশোনা করো তুমি, আবার ওইটা এ বলতেছো কেন? আচ্ছা, এটা কি হবে আমাদের? কলকাতা হবে। ব্যক্তিটার নাম কেউ একজন বলেন। কলকাতা। বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়? কলকাতা মিশনে। সেখানকার হাই কমিশনার কে ছিল? ব্যক্তিটার নাম কি? ব্যক্তিটার নাম কি? এখানে নামটা বলি আমরা। না আপু, আপনি কমেন্ট করেন, সমস্যা নাই, কমেন্ট করে উত্তরটা বলেন, আর নাম আপনার কঠিন হোক, সমস্যা নাই। আচ্ছা, আমরা একটু বলি এটার একটু উত্তর করি আমরা, যে ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে ছিল? ব্যক্তিটা কে ছিল? ব্যক্তি। এবং তারিখটা কত ছিল? দুইটা কোশ্চেন, তারিখ, সরি আমি তারিখ লিখে ফেলতে নিয়েছিলাম। তারিখটা কবে ছিল এবং ব্যক্তিটা কে? দেশের বাইরে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কোথায়? কলকাতায়। তারিখটা কি সেটা একটু বলেন, এবং কোন ব্যক্তিটা করেছিল? আর পতাকার যে এমনি অন্যান্য যে ইতিহাস সেটা আমি বলতেছি। প্রথম পতাকা উত্তোলন করা হয় প্রথম। তারপরে 23 মার্চ, এটা কিন্তু মার্চ, 23 মার্চ কে করে? বঙ্গবন্ধু, তার ধানমন্ডি 32-এ করেন। তারপরে জাতীয় পতাকা সবাই ঘরে ঘরে উত্তোলন করা শুরু করে দেয়। এটা হইলো পতাকা উত্তোলন দিবস। পতাকা উত্তোলন দিবস 2 মার্চ, পতাকা দিবস। পতাকা দিবস। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন এটা একটু উত্তর দেন, এটা একটু উত্তর দেন যে কে করেছিল, ব্যক্তিটার নাম কি? শারমিন সুলতান আপু, আবু সাইদ চৌধুরী এটা না, আবু সাইদ চৌধুরী জাতিসংঘের সাথে সম্পর্কিত, ওখানে তিনি কাজ করেছিল। এখানে হ্যাঁ, আবু সাইদ চৌধুরী ওটা অন্য জায়গায় কাজ করেছে, উনি উনি হবে না। এই যে সিনথিয়া আপু মেবি কমেন্ট করেছেন এটা, হ্যাঁ সিনথিয়া আপু, জি জি, আপনার উত্তরটা সঠিক হয়েছে। এটা হলো হোসেন আলী। হোসেন, মেবি এনার নামের প্রথমে এম রয়েছে সামথিং, আমার মনে পড়তেছে না, বাট হোসেন আলী। হোসেন আলী। এই হোসেন আলী কি করছে? হোসেন আলী সর্বপ্রথম আমাদের পক্ষে তিনি কি করেন? বিদ্রোহ করেন। বিদ্রোহ করে আমাদের পক্ষ নিয়ে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন 18 এপ্রিলে। 18 এপ্রিল কি দিবস? দিবসটা অ্যাকচুয়ালি কি? দিবসটা কি? দেখেন, আমি এখানে কোশ্চেন করলাম যে এম হোসেন আলী উত্তোলন করছে, ঠিক আছে, বাট এটা দিবস কি ছিল? 18 এপ্রিল। আমরা এখন কি দিবস হিসেবে পালন করে থাকি? তো জাতীয় পতাকার কথা যখন আসবে, আপনি একবারে এখন একটু সুন্দর করে কিভাবে নোট করবেন জানেন? ক্লাসটা শেষ হওয়ার পর জাতীয় পতাকা আমাদের স্লাইড এবং আপনার বই থেকে নিয়ে জাতীয় পতাকা নিয়ে একবার 2 মার্চ থেকে শুরু করবেন, যে 2 মার্চ সর্বপ্রথম কি করা হয়েছে? জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। তারপর 3 মার্চ জাতীয় সঙ্গীত গাওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। 23 মার্চ বঙ্গবন্ধু ধানমন্ডিতে জাতীয় পতাকা উত্তোলন করেন, সারা দেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।
2 মার্চের সাইডে আবার লিখবেন যে জাতীয় পতাকা দিবস। আবার কি করবেন 23 মার্চের সাইডে যে লিখবেন যে জাতীয় পতাকা উত্তোলন দিবস। আর জাতীয় পতাকা উত্তোলন করেছিল এই যে কবি মেহেরুন্নেছা বানু, আর অন্যান্য কারণে তার বাড়িতে রাজাকাররা কি নিয়ে আসে, আর্মিরা নিয়ে আসে, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। এই কবি মেহেরুন্নেছা বানুই কিন্তু কি ছিল, আমাদের প্রথম নারী শহীদ ছিল মুক্তিযুদ্ধের। আপনি যখন একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় কানেক্ট করবেন তখন কিন্তু আপনি সহজেই সেটা মনে রাখতে পারবেন। আপনি যদি একটা বিষয়ের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জানেন তাহলে সেটা আপনি কখনোই মনে রাখতে পারবেন না। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি যে বকবক গুলা করলাম, বকবক গুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এইভাবেই পড়িয়েন। তাহলে আমাদের কাহিনীগুলো শেষ। 23 মার্চ পতাকা উত্তোলন করা হয়েছে, আর বাইরে করা হয়েছে কবে, 18 এপ্রিল। আর 18 এপ্রিল কি দিবস আমাদের, আপনারা কি লিখছেন? 18 এপ্রিল কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস। পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস, পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস, একটু একটু নোট করে নিন। 18 এপ্রিল কি দিবস আমাদের, পররাষ্ট্র মন্ত্রণালয় দিবস। তার মানে আপনি জাস্ট একটা বিষয় সম্পর্কে পড়লেই হবে না, এটার সাথে জড়িত অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান কোনটি, এটা একটু বলেন। সংবাদ পরিক্রমা, চরম পাঠ, বজ্র সহ নাকি চরমপত্র? এইটা একটু উত্তর করেন, আমি একটু শুনবো আপনাদের থেকে। আর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র যেটা প্রতিষ্ঠা করা হয় 26 মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেয় আর কি, এটা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে? প্রথমে ছিল এই নাম যে স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র, বিপ্লবী, পরে জিয়াউর রহমান এই বিপ্লবী শব্দটা বাদ দিয়ে দেয়। আর এটা কিন্তু 26 মার্চে কি করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে। এটা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছে? কালুরঘাটে, কালুরঘাটে। পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা কিন্তু এই কালুরঘাট থেকে প্রচার করা হয়। জি হ্যাঁ, আগের উত্তর পররাষ্ট্র ছিল, এটা চরমপত্র। খেয়াল রাখবেন, দেখেন আপনি দেখতেছেন যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে জনপ্রিয় একটা অনুষ্ঠান বলছে, চরম দেখে আপনি চরম পাঠ কিন্তু দাগালে হবে না। অপশনের মধ্যে কিন্তু কনফিউশন রয়েছে, চরম পাঠ কিন্তু হবে না, এটা কি হবে ভাই, চরমপত্র হবে। আচ্ছা, আপনারা কি কেউ চরমপত্র শুনেছেন? এটা শুনতে কি রকম? হ্যাঁ, চরমপত্র আর হলো জল্লাদের দরবার, জনপ্রিয় সিরিজ ছিল। আর যদি কখনো চরমপত্র জল্লাদের দরবার দুইটাই থাকে অবশ্যই আপনাকে চরমপত্রকে দেখাতে হবে, এটা সবচেয়ে বেশি জনপ্রিয়। এই যে চরমপত্র, চরমপত্রের এটা কি কেউ শুনছেন কিরকম দেখতে, দেখতে কিরকম এবং শুনতে কিরকম? আচ্ছা, যারা শোনেন নাই, যারা আমাদের ব্যাচে রয়েছেন, আমি তো আপনাদের ইয়েতে দিয়েছিলাম, আমার ইনবক্সে নক দিন, আমি চরমপত্র আপনাকে দিয়ে দেবো। অনেক মজার করে বলে আর কি, উপস্থাপন করে অনেক সুন্দর। আমাকে নক দিলে আমি দিয়ে দেবো, বা আপনাদের যে গ্রুপটা রয়েছে সেখানে জাস্ট একটু বলবেন যে ভাই চরমপত্র এখানে দেন, তাহলে আমি দিয়ে দেবো, সমস্যা নেই। অনেক মজা পাবেন শুনে। আচ্ছা, আমরা নেক্সট দেখি, চলেন। এটা চরমপত্র। তারপরে আসতেছে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির গীতিকার কে? এখানে অপশন দেওয়া আছে। আচ্ছা, এটা দ্বিজেন্দ্র লাল রায়। আচ্ছা, ডিএল রায় বা দ্বিজেন্দ্র লাল রায়, বা আমরা ডিএল রায় বলে থাকি। এটা অপশন দেওয়া আছে। গাফফার চৌধুরী, গোবিন্দ হালদার নাকি আপেল মাহমুদ? সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ ইতিহাসের সাথে। আরে আমি বলতে পারবো না তো, ওইটা অন্যরকম একটা করে ব্যঙ্গ করে উপস্থাপন করা হচ্ছিল, ওটা ব্যঙ্গ করে উপস্থাপন করা হয়েছে, আমি বলতে পারবো না, আমি গ্রুপে দিব, আপনারা দেখে নিন ওখান থেকে। এটার একটু উত্তর করেন যে কি হবে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটির গীতিকার কে? এখানে দুইটা বিষয় আছে আলোচনা করার মতো। একটা হলো যে গীতিকার, এই যে শব্দ এইটা, আর একটা হলো ফুল। এই ফুল বলতে কি বোঝানো হচ্ছে এবং গীতিকার বলতে কি বোঝানো হচ্ছে, এই দুইটা আমি বোঝাচ্ছি। এটা আপনাকে জিজ্ঞাসা করলাম, যেখানে ফুল বলতে কি বোঝানো হচ্ছে। গীতিকারটা কি? গীতিকার বা রচয়িতা হইলো সেম, রচয়িতা হইলো সেম। গানের ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে, একটা হলো গীতিকার, যে গানটা গীত করে বা রচনা করে। গীতিকার বা রচয়িতা দুইটাই হইলো কি করা, সেম, দুইজনের কাজ হইলো কি সেম। তারপরে আসে কি, তারপরে আসে হইলো সুরকার। সুরকার অর্থাৎ গানটা যে সুর করে, যেমন আমাদের জাতীয় সঙ্গীত যেটা, এটা কিন্তু গগন হর করার আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেয়ে, তার উপর কিন্তু ভিত্তি করে এটা কিন্তু সুর করা হয়েছে। নকল সুরটাও কিন্তু কি নকল। সুরকার মানে কি করে, যে সুর করে, অ্যাকচুয়ালি কোথায় কিভাবে টান হবে, কোথায় থামতে হবে, এক্সপ্রেশনটা কি হবে কোথায়, এটার কাজ করবে কি সুরকার করবে এই কাজটা। আর শিল্পী কি করবে, শিল্পী এসে জনসম্মুখে গানটা গাইবে, জনসম্মুখে গানটা গাইবে। আশা করি তিনটার মধ্যে কখনোই ঝামেলা হবে না। রচয়িতা বা গীতিকার এই দুইটা হইলো কি ভাই, সেম। আর এই যে সুরকার, গানটা কিভাবে সুর করতে হবে এইটা, আর এই শিল্পী গানটা কিভাবে মঞ্চে যে গাবে
তাই সেই কাজটা করবে হলো শিল্পী। আর কিভাবে গাইতে হবে এই কাজটা করবে হলো সুরকার। আর লেখার কাজটা করবে রচয়িতা বা গীতিকার। আচ্ছা, এটার একটু উত্তর করেন, এটার একটু উত্তর করেন না, উত্তর করেন, উত্তর করেন। আচ্ছা দেখেন, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এখানে এই ফুল বলতে কি বোঝানো হচ্ছে? আর এই যে গীতিকারটা অ্যাকচুয়ালি এখানে কে? আপনাদেরকে স্লাইড দেওয়া হয়েছিল অনেকগুলো গানের, গানে ওখানে ডিটেলস সবগুলোর গীতিকার তারপরে শিল্পী এগুলো দেওয়া আছে। আমি মনে করি আপনারা এগুলো এখন মুখস্থ না করে, এখন বেসিক যে ইতিহাসটা রয়েছে, এটা একটু ভালোভাবে পড়েন। আর এগুলো কিন্তু সম্পূর্ণ একটা মুখস্থ টপিক, পরীক্ষার কয়েক মাস আগে, 2-3 মাস আগে এগুলো কি করবেন, রিভাইজ দিবেন। রিভাইজ দেওয়া মানে মুখস্থ করেন, বারবার প্র্যাকটিস করবেন, তখন হয়ে যাবে। এখন যদি আপনি টার্গেট রাখেন মুখস্থ করা, তাহলে কিন্তু আপনি পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এগুলো একটু দেখে নিন। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গানটার গীতিকারকে গোবিন্দ হালদার। এটা একটু বলি, একটি ফুল বলতে এখানে কি বোঝানো হচ্ছে? ফুল, ফুল বলতে কি বোঝানো হচ্ছে? ফুল বলতে কি এখানে গোলাপ ফুল? ও আর একটা বিষয়, জাতীয় ফুল শাপলা বাদ দিয়ে কি করা উচিত? গোলাপ ফুল করা উচিত, কারণ গোলাপ ফুল দিয়ে তো সবকিছু হয়, তাই না? তো আমাদের কিন্তু অবশ্যই কি করা উচিত? গোলাপ ফুল করা উচিত। আমি জানি মনে থাকে না, এখন মনে থাকবে না। হ্যাঁ, মোহন আক্তার ভাবনা আপু, এটা সঠিক উত্তর। ফুল বলতে অ্যাকচুয়ালি এখানে কি বোঝানো হয়েছে? বাংলাদেশকে বোঝানো হয়েছে, বাংলাদেশকে বোঝানো হয়েছে ফুল বলতে, মানে বাংলাদেশকে বাঁচানোর জন্য কি করি আমরা? যুদ্ধ করি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। জি জি, দেশকে বোঝানো হচ্ছে। বেলি ফুল, জি জি। আমরা অ্যাকচুয়ালি কি করবো জানেন? সবগুলো ফুলের যার যেটা পছন্দ সেই অনুযায়ী জাতীয় ফুল হবে তার কাছে, নির্দিষ্ট কোনো জাতীয় ফুল থাকবে না। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখেন, আমি জানি যে আপনাদের মতামত প্রকাশ করার স্বাধীনতা রয়েছে, বাট আপনি যে ফেসবুকে অপিনিয়ন গুলো দিচ্ছেন, আপনার কাছ থেকে কি শুনতে চাইছে যে জাতীয় সঙ্গীত কোনটা করা হবে, কোনটা থাকবে? কেউ কিন্তু শুনতে চায় নাই আপনার থেকে। সো আপনি যে একটা মূল্যবান বক্তব্য পেশ করতেছেন যে এটা হবে, এইটা হবে, মানে আপনি কিসের জন্য কি করতেছেন? আরেকজনের যে মতাদর্শ রয়েছে তারপর চাপিয়ে দিচ্ছেন। কেউ চায় না যে জাতীয় সঙ্গীত, যে আমাদের যে জাতীয় সঙ্গীতটা রয়েছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অনেকে চায় না এটা। আপনি বলতেছেন যে না, এটাই ঠিক আছে, তুই কিসের জন্য চাইবি না? এটা কি হইলো ভাই? এটা তারপর চাপিয়ে দেওয়া হলো। আরেকজন বলছে না, এটা কি করতে হবে, পরিবর্তন করা যাবে না, যেমন আছে তেমনই থাক। আরেকজন বলছে না, আমি পরিবর্তন করব। তার মানে আপনি সিদ্ধান্তটা আরেকজনের উপর চাপিয়ে দিচ্ছেন, এটার অধিকার আপনার নাই। আপনি জাস্ট মতামত প্রকাশ করতে পারেন যে হ্যাঁ, এটা থাকার পেছনে এই যুক্তি রয়েছে, অবশ্যই এটা থাকা উচিত, এরকম। হ্যাঁ, কাঠগোলাপ, 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 গোলাপ, বেলি ফুল, আরো কিছু রয়েছে, গাধা রয়েছে। আচ্ছা, এটার একটু উত্তর করি আমরা। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র, এটার ইংরেজি নাম কি? ইংরেজি নাম কি এটার? এটা কবে গৃহীত হয় এবং পাঠ হয় কবে? এখানে অনেকগুলো কোশ্চেন কিন্তু। পাঠ হয় কবে? পাঠ হয় কবে? এখানে আমি অনেকগুলো কোশ্চেন করছি, আপনারা উত্তর দেন। আমি একটু ফ্যানের বাতাস খাই, এটা একটু উত্তর করেন আপনারা সবাই। আমি ওই জন্য প্রশ্ন করলাম যে গৃহীত, পাঠ, তারপরে জারি, এই তিনটাই। একটু উত্তর করে আমরা সবাই একটু, এটা যে কোনটার উত্তর হবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? 10 এপ্রিল 1971, নাকি 17 এপ্রিল 1971, নাকি 7 মার্চ 1971, নাকি 26 মার্চ 1971? আর একটা হইলো এটার ইংরেজি নাম কি? আর একটা হইলো এটা পাঠ হয় কবে, মানে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় কবে? আচ্ছা, আপনারা উত্তর করতেছেন দুইটাই একসাথে, অনেক সুন্দর লাগতেছে ব্যাপারটা। জি, আবিদা সুলতান ইমো আপু, প্রোক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। জি জি, গুরুত্বপূর্ণ। দেখেন, দুইটা কোশ্চেন এখানে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে? গৃহীত হয় হইল এই যে আমাদের 10 এপ্রিল 1971। আর পাঠ হয় কবে? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ হয় হইল 17 এপ্রিল 1971 সালে। এই দুইটা কোশ্চেন এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয় কবে আর পাঠ হয় কবে। এখন আমি একটা কনফিউশন কোশ্চেনে যাব আপনাদের সামনে। আপনারা জানেন, আপনারা বিভিন্ন বই পড়েছেন, বিভিন্ন বইয়ে বিভিন্নটা দেওয়া আছে। পাঠ 18 এপ্রিল না, পাঠ 17 এপ্রিল, এখানে তো দেওয়া আছে 17 এপ্রিল। 17 এপ্রিল পাঠ হয়, প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স। হ্যাঁ ঠিক আছে, পাঠ 17 এপ্রিল।
পার্ট 17 এপ্রিল, জি জি। দেখেন আমি এখন একটা বিষয় নিয়ে আলোচনা করবো, কনফিউশন। টিচার যে কোনটা অ্যান্সার নেবে এটা অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, এটা অনেক বেশি কনফিউশন। এই কোশ্চেনটা আমি আশাও দেখি নাই, আমি পার্ট নেই পরীক্ষায় প্রশ্ন আশা দেখছি। দেখেন জারি আর গৃহীত নিয়ে, জারি প্লাস গৃহীত, যে টিচার যেটাই বলুক না কেন ভাই, আপনি বই যেজন লেখছে বলবে যে এটাই হবে, এই লেখক বলছে এটাই হবে, ভাই উনি কি ইউনিভার্সিটির টিচার? ইউনিভার্সিটির টিচার কোনটা নেবে সেটা একমাত্র ইউনিভার্সিটির টিচারই জানে। এই জন্য কিন্তু আমরা অনেক কোশ্চেন বই দেখে মিলে আমরা মনে করি যে না এটা ঠিক আছে, তাহলে মনে হয় এটা সঠিক উত্তর হবে। যেমন বঙ্গভঙ্গ রদের পর বলা হয়েছে যে রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কবে নেওয়া হয়, অনেকেই বলছে কি এটা কবে হবে, 1912-তে হবে। জয়পলি ওইটারও কিন্তু সরি, এই যে এখানটা কিন্তু অনেকের সমাধান দিয়েছে, অনেকের বইতেও কিন্তু এটা ছিল, বাট এটা কিন্তু 1911 সাল হবে। 1911টা মাস্ট হবে, বিবিসি কর্তৃক যে নিউজ করা হয়েছিল এখানেও 1911 কথা বলা হয়েছে, আর অন্যান্য জায়গায় 1911 রয়েছে। তো আপনি যদি ওইটা থেকে মিলাতে চান তাহলে মনে হবে যে না আপনারটা সঠিক হয়েছে, বাট এটা কিন্তু ভুল হয়েছে। ঠিক একই রকম ভাবে জারি এবং গৃহীত, জারি এবং গৃহীত এই দুইটাই হয়েছে কবে, 10 এপ্রিলে, 10 এপ্রিলে। এটা গ্রহণ করার মাধ্যমেই জারি হয়ে গেছে। আর আনুষ্ঠানিকভাবে পাঠ করা হয়েছে কবে, পাঠ করা হয়েছে 17 এপ্রিল। এটাই হইলো সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন, অ্যাপ্রোপ্রিয়েট ইনফরমেশন হইলো এটাই। বাট জারি নিয়ে একটা ঝামেলা আছে, অনেক জায়গায় জারি বলা হয় 17 এপ্রিল, বাট এটা কবে হবে, এটাও কিন্তু 10 এপ্রিল হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর গৃহীত হওয়ার যেটা, এটা কিন্তু বিগত প্রশ্ন, গৃহীত কিন্তু 10 এপ্রিল 1971, এটা মাস্ট হবে। বাট জারি নিয়ে কিন্তু আমি কখনো প্রশ্ন আসা দেখি নাই, যদি আসে 10 এপ্রিলকেই দাগায়েন। আর যদি প্রশ্নটা আসে, যদি টিচারটা একটু বুদ্ধিমান হয়, ক্রিয়েটিভ হয়, তাহলে তিনি একটা অপশন দেবে না, বলবে যে না থাক এটা হুদায় কিসের জন্য কনফিউশন লাগাই ফেলবো তাদের মধ্যে। অনেক বকবক করছি, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। থ্যাংক ইউ বোঝার জন্য। 10 এপ্রিল 1971 দ্য প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স পাঠ হয় কত, 17 এপ্রিল 1971। আচ্ছা 2971, এখনো আমরা 2000 সালই পার করি নাই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সবার উত্তর ঠিক আছে এটা। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেনে যাই, আমরা দ্রুত শেষ করে ফেলবো। আচ্ছা আমরা কি শেষ করে ফেলছি? আচ্ছা এক সেকেন্ড, আমরা মনে হয় শেষ করে ফেলছি, হ্যাঁ এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল। আমি একটু এইটা একটু আলোচনা করে আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি কিসের উপর ছিল এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব, আপনাদের সাথে আলোচনা করে শেষ করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা প্রথমত এই 10টা বেসিক ক্লাস যারা এখানে বাইরে থেকে দেখতেছেন, আমাদের ব্যাচের স্টুডেন্ট না, তাদের জন্য এটা হলো ফ্রি। আর ব্যাচের যারা আছেন তাদেরকে স্পেশাল ভাবে ক্লাস নেওয়া হবে। জাস্ট কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে হবে, তাহলেই এই যে ক্লাসের লিঙ্কগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, যার মাধ্যমে আপনার ইংরেজি যে বেসিক সেটা খুব দ্রুতই কমপ্লিট হয়ে যাবে। তারপর আমাদের তিনটা ব্যাচ, ঢাকা ইউনিভার্সিটি ফাউন্ডেশন 1, সেকেন্ড ইয়ার ফাউন্ডেশন 2, এই দুইটা 2025 সালের শেষ অ্যাডমিশন পর্যন্ত চলতে থাকবে। আর জাস্ট বিউপির প্রিপারেশন নেওয়ার জন্য বিউপি এফএএস এফএএস এই ইউনিটে ভর্তি হলে জাস্ট বিউপির জন্য যাবতীয় যা কিছু সবকিছু এখানে কমপ্লিট করানো হবে। ডিটেলস জানার জন্য এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে নক দেবেন, তাহলেই হয়ে যাবে। আর আমাদের মেইন যে ব্যাপারটা সেটা হলো আপনি ক্লাসের সময় আনমিউট করে কোশ্চেন করতে পারবেন। কোশ্চেনটা করবেন আলতু ফালতু কোশ্চেন না, মানে হইলো যে আপনি যে টপিকস ভাইয়াটা পড়াচ্ছে এই টপিকস আপনি বুঝতে পারতেছেন না, এইগুলো কোশ্চেন করবেন। আপনি আবার আনমিউট করে কোশ্চেন করতে পারেন না যে ভাইয়া আপনি কি সিঙ্গেল, আপনার কি নিবি আছে কিনা, এগুলো তার জিজ্ঞাসা করতে পারেন না। তো আপনার সেটটা এনশিওর করার জন্য রকেট, নগদ বা বিকাশ যেটাই হোক না কেন, ক্যাশ মানি বা সেন্ট মানি করতে পারেন এই যে নাম্বারে। আরো ডিটেইলস জানার জন্য এটাই হলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জাস্ট নক দেবেন তাহলেই হয়ে যাবে। তারপর আমি যদি আমাদের টিমমেট সম্পর্কে বলে, আবির মাহমুদ রয়েছে, জারিন তাসনিম আপু রয়েছে, পৃথা আপু রয়েছে, দিলরুবা দিনা
এখন ঠিক আছে কিনা? আচ্ছা, এখন মেবি ঠিক আছে। জি জি, ওকে, ঠিক আছে। আমি যেখানে ছিলাম একটু আমি আরেকটু আলোচনা করে শেষ করে দেব। মেইনলি আমরা 1 সেপ্টেম্বর থেকে, সরি সেপ্টেম্বর না, মানে মার্চের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, তারপরে 7 তারিখ, 26 তারিখ, 25 তারিখ, এই কয়েকটার ইতিহাসটা আমাদের অনেক বেশি জরুরি। আচ্ছা, আপনারা কি করবেন, প্রত্যেকটা তারিখের সাথে যে কোনো একটা ঘটনা লিখে কমেন্ট করুন। প্রত্যেকটা তারিখের সাথে যে কোনো একটা ঘটনা লিখে কমেন্ট করুন, যে 1 তারিখে কি হয়েছে, 2 তারিখে কি হয়েছে, 3 তারিখে কি হয়েছে, যার যে ঘটনাটা মনে আছে সেই ঘটনাটা লিখে এখানে কমেন্ট করুন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। প্রথমে 1-এরটা, 2-এরটা, এগুলো সব কিন্তু মার্স সে তো এক মহাকাব্য। এই যে আমাদের মহাকাব্যের যে ঘটনাগুলো সেগুলো আমরা আলোচনা করব। 1 মার্চে কি হয়েছে, 2 মার্চে কি হয়েছে, 3 মার্চে কি হয়েছে, 7 মার্চ, 25 মার্চ, 26 মার্চ, আরো আছে এখানে 19 মার্চ, 23 মার্চ, এগুলো একটু জানান, একটা করে লেখেন। হ্যাঁ সিনথিয়া আপু, আমরা তাহলে প্রথমটা যাই। 1 মার্চ কি করছে, প্রেসিডেন্ট ইয়াহিয়া কি করেন, অধিবেশন বন্ধ ঘোষণা করেন, অধিবেশন স্থগিত ঘোষণা করে। আমি চাই যে আজকের ক্লাস করার পর আর কখনো আপনাদের এই বিষয়গুলো নিয়ে প্রবলেম না হোক, তো এটা একটু লেখেন। হ্যাঁ, 1 তারিখ ইয়াহিয়া কি করছে, বৈঠক বাতিল করেছে। তাহলে 1 তারিখ যে ইয়াহিয়া বৈঠক বাতিল করছে, আমি একটু অন্য কালার পেন নেই। বৈঠক যে বাতিল করছে, বৈঠকটা হওয়ার কথা কবে ছিল, বৈঠকটা হওয়ার কথা কিন্তু ছিল 3 তারিখে হওয়ার কথা ছিল। এটা কি করছে, বাতিল করছে। কে বাতিল করছে, প্রেসিডেন্ট ইয়াহিয়া। প্রেসিডেন্ট, আপনারা বাকিগুলোর উত্তর করেন। প্রেসিডেন্ট ইয়াহিয়া। তাহলে আমাদের 1 মার্চের তারিখের যে ইতিহাস সেটা আমরা জেনে ফেলছি। তারপরে 2 মার্চ আপনারা কি বলছেন, পতাকা দিবস, পতাকা উত্তোলন। জি, 2 মার্চের আমাদের দুইটা ঘটনা আমরা এখানে পাই। 1 মার্চে কিন্তু আরেকটা রয়েছে, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ, এটা কিন্তু গঠন করা হয়েছে। 2 মার্চে আমাদের প্রথম জাতীয় পতাকা কি করা হয়েছে, উত্তোলন করা হয়েছে, পতাকা উত্তোলন করা হয়েছে 2 মার্চ। তাহলে কি এটা পতাকা দিবস। আর এই দিনে কি হয়, ঢাকায় অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায়, ঢাকায় হরতাল শুরু হয়ে যায় এই 2 মার্চ। আশা করি আমাদের বিষয়টা ক্লিয়ার। হ্যাঁ, 2 মার্চ, এটা নিয়ে আপনি ডিটেলস লেখছেন। এটা কি, আমি একটু নামটা পড়ি, তাশরিফা নুসরাত সিনথিয়া। 2 মার্চ মানচিত্র খচিত পতাকা উত্তোলন করা হয়, উত্তোলন করেন আসম আব্দুর রব, যিনি ছিলেন ঢাকসুর ভিপি। এটা করা হয়েছিল কোথায়, ঢাবি প্রাঙ্গণে। মানচিত্র খচিত জাতীয় পতাকা যেটা আমাদের ছিল, এটা ডিজাইনার কে ছিল, শিব নারায়ণ দাস। অনেক সুন্দর হয়েছে আপু, সব বিষয় আশা করি ক্লিয়ার। তাহলে 2 মার্চ ছিল আমাদের কি, 2 মার্চ ছিল আমাদের অসহযোগ আন্দোলন ঢাকায় শুরু। 3 মার্চ নিয়ে আমরা একটু বলা শুরু করি। 3 মার্চ, জি, 3 মার্চে একটা বিষয় নিয়ে আসছেন যে প্রথম শহীদ শঙ্কু। দেখেন 3 মার্চে আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হন একজন, তার নাম হইল কি, শঙ্কু সমজদার। শঙ্কু সমজদার ছিল আমাদের প্রথম শহীদ, ছিল এই মুক্তিযুদ্ধের। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসহযোগ আন্দোলনের ডাক দেন পুরো বাংলাদেশে, সেই সময় রংপুরে অসহযোগ আন্দোলনে মারা যায় কে, এই অসহযোগ আন্দোলনে মারা যায় এই শঙ্কু সমজদার মারা যায়। এই একই দিনে দুইজন ব্যক্তি মারা যায়, শঙ্কু সমজদারও মারা যায়, ফারুক ইকবালও মারা যায়। প্রথম শহীদ কি হবে, প্রথম শহীদ হবে শঙ্কু সমজদার। আশা করি বিষয়টা ক্লিয়ার। জি জি, আপনারা 23 মার্চ প্রথম নারী শহীদ হন, এটা আপু ভুল, এটা 27 মার্চ হবে। আচ্ছা, আমি আমার মতো শেষ করে দেই। 7 মার্চ, আপনারা আপনাদের মতো লিখতে থাকেন, আমি আমাদের মতো পড়াইতে থাকি। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই দিন ভাষণ দেন। 7 মার্চের ভাষণটা দেওয়া হয়েছিল কোথায়, রেসকোর্স ময়দান, যেটার 4টা দফা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ। এটা এখন তেমন একটা গুরুত্বপূর্ণ না, আমরা এটা অ্যাভয়েড করে গেলাম। তারপরে আসতেছে আমাদের 19 মার্চ। 19 মার্চে প্রথম আমরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলি। তারপর 23 মার্চ আমরা কি করি, সশস্ত্র প্রতিরোধ দিবস পালন করি, পাকিস্তান দিবস পালনের পরিবর্তে, এবং আমাদের যে মানচিত্র খচিত জাতীয় পতাকা, এই পতাকাটা উত্তোলন করি। যার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডি 32-এ জাতীয় পতাকা উত্তোলন করছে, যার ফলে বাঙালিরা ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করেন। এই জন্য জাতীয় পতাকা উত্তোলন দিবস এটা হবে কত, 23 মার্চ।
উত্তোলন দিবস 23 মার্চ হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমাদের 23 মার্চের কাহিনীটা শেষ। 25 মার্চ আমাদের অপারেশন সার্চলাইট। তারপরে আমাদের 26 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে দেন, যেটা হইলো ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তারপরে আসে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের সাথে 10 এপ্রিল আর 17 এপ্রিল দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 10 এপ্রিল মুজিবনগর সরকার গঠন করা হয়, স্বাধীনতার ঘোষণাপত্র জারি এবং গৃহীত হয়। 17 এপ্রিল কি করা হয়েছে, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়েছে এবং এটা কি করা হয়, মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। আর এই 17 এপ্রিল কিন্তু কি মুজিবনগর দিবস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মেইনলি আমরা মার্চ এবং এপ্রিলের যে ইতিহাসটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করছিলাম, বেতার কেন্দ্র থেকে একটা প্রশ্ন রাখছিলাম। আপনার এখন কাজ কি, এই যে আমি বেসিক সহকারে অনেক ইনফরমেশন গুলো পড়ালাম, আপনার বইয়ে যতগুলো এমসিকিউ রয়েছে সবগুলো এমসিকিউ ভালোভাবে সলভ করে নেবেন। জি, কবি মেহেরুন্নেসা বানু ইনি 27 মার্চ মারা যায়, 27 মার্চ মারা যান। আর তসলিম যে হলো সর্বশেষ শহীদ, ইনি মারা যায় কবে, 17 ডিসেম্বর মারা যান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মেইনলি আলোচনা আমাদের আজকে এইটুকুই ছিল। আমাদের মুক্তির সংগ্রাম আরো অনেক ইনফরমেশন রয়েছে, চেঞ্জ হওয়ার মতো যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো রাখবো না, বাকি যে ইনফরমেশন এগুলো রাখবো। আর আমি তেমন একটা মুখস্থ টপিক রাখি না, কারণ মুখস্থ টপিক গুলো সম্পূর্ণ আপনাকে নিজেকে মুখস্থ করে নিতে হবে, বুঝতে পারছেন। আমি অ্যাকচুয়ালি রাখি যে বিষয়গুলো পড়ানোর মাধ্যমে ইতিহাস যে বেসিক ইনফরমেশন যেটা, এটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসে যারা যারা ছিলেন শেষ পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ। যদিও আজকের ক্লাসেও মাঝে একটু ঝামেলা হয়েছিল নেট ইস্যুটা। জিকে গোছাই পড়তে না পারার কারণ হইলো ক্রোনোলজি মেনটেন না করা। ক্রোনোলজি যদি আপনি মেনটেন করেন তাহলে অনেক সুন্দর হয়ে পড়তে পারেন। কোন ঘটনার পরে কোন ঘটনাটা আসছে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি মনে রাখতে পারেন। আর জিকে কখনোই আপনি মনে রাখতে পারবেন না একবার পড়ে, আপনাকে বারবার প্র্যাকটিস করতে হবে। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। যে কোনো বিষয় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত ভালো মনে থাকবে। এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ।